আজকের গল্পে আমরা শুনব দেশের সবথেকে বড় টপ বিজনেসম্যান ছেলেটার প্রেমের কাহিনী, যার নাম আরণ্যক চ্যাটার্জি। তার অ্যাপয়েন্টমেন্ট সহজে পাওয়া যায় না, এক সপ্তাহের মতো তো অপেক্ষা করতেই হয়। যদিও এই টপ বিজনেসম্যান হওয়ার পেছনে একটা বিশাল বড় গল্প লুকিয়ে আছে, সেই গল্পে না হয় পরে আসছি। অন্যদিকে শহরের নামকরা বিজনেসম্যানের অহংকারী মেয়ে, যার কিনা বাবার টাকার গরমে মাটিতে পা পড়তো না, আজ সেই দেশের সবথেকে টপ বিজনেসম্যান আরণ্যক চ্যাটার্জির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এক সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে আজ আরণ্যকের সময় হলো। তাও মেয়েটা অপেক্ষা করছে ওয়েটিং রুমে, আর আরণ্যক মিটিংয়ে। এতটাই ব্যস্ত আছে, আর হবে নাই বা কেন? এসবের পেছনে যে একজনকে পাওয়ার আকাঙ্ক্ষা, নিজের যোগ্যতাকে প্রমাণ করার চ্যালেঞ্জ, সবটা মিশে আছে। বুঝতে পারছেন না তো? গল্পের সাথে থাকুন, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন সব কিছু। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর অবশেষে আরণ্যক এলো। মেয়েটাকে তার অফিস রুমে ডাকা হলো। আরণ্যক পেছন ঘুরে দাঁড়িয়েছিল, আর এমনভাবে দাঁড়িয়েই আরণ্যক জিজ্ঞেস করলো, কি নাম আপনার, আর আপনার কোম্পানির নাম কি? আরণ্যকের কথা শুনে আগত সেই মেয়েটা বলে উঠল, আমার নাম ভাবনা বসুরায়, বসুরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান মালিক। মেয়েটার নাম আর তাদের ইন্ডাস্ট্রির নাম শুনে হঠাৎ আরণ্যক চমকে উঠল। পেছন ফিরে তাকাতে আরণ্যক আর ভাবনা দুজনকে দেখেই চমকে গেল। একটা বড় শক পেল। এতগুলো বছর পর দুটো পরিচিত মুখ যে আবার সামনাসামনি হবে, সত্যিই কল্পনার বাইরে। ভাবনাকে দেখে আরণ্যকের অতীতের সেদিনের কথাগুলো হঠাৎ মনে পড়তেই চোখে মুখে ক্ষোভ তৈরি হলো। একটা চাপা কষ্ট হতে লাগলো। সে সাথে সাথে অফিস থেকে বেরিয়ে যেতে গেলে ভাবনা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আরণ্যক তার কোনো কথা না শুনে গটগট করে বেরিয়ে যায়। আর ভাবনা ভাবতে থাকে যে দেশের সবথেকে বড় টপ বিজনেসম্যানটাই যে সেই মানুষটা হবে, তা সে কল্পনাও করতে পারেনি। অগত্যা ভাবনা চলে এলো বাড়িতে এসে ভাবনা দরজা বন্ধ করে ঘর অন্ধকার করে জানালার পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলো, আর কিছু পুরনো কথা ভাবতে লাগলো। অন্যদিকে ছাদে এসে রাতের আকাশের দিকে একভাবে তাকিয়ে আছে আরণ্যক, যেন আকাশের চাঁদটাকে কতটা মায়াবতী লাগছে সেটাই একভাবে দেখছিল, ঠিক যেভাবে কয়েক বছর আগে একভাবে সে দেখেই থাকতো কোনো এক মায়াবতীকে। ফ্ল্যাশব্যাক। মেয়েটার নাম ভাবনা বসুরায়। ভাবনা ক্লাস 9-এ নতুন ভর্তি হয়েছে, সেই স্কুলেই যে স্কুলে আরণ্যক আগে থেকেই পড়তো। ভাবনা দেখতে খুব মিষ্টি, অতিরিক্ত সুন্দরী না হলেও সুন্দর এবং খুব কিউট। হাসলে গালে টোল পড়ে, একটা গজদাঁতও আছে। বাবা শহরের নামকরা শিল্পপতি, অনেক বড় লোক। গাড়ি করে স্কুলে আসে। স্কুলে ভর্তি হয়ে আসার পর থেকেই আরণ্যকের ভাবনাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। তবে সেই ভালো লাগাটা ছিল আর 5টা সাধারণ মেয়েকে দেখে ভালো লাগার মতোই, তাই ব্যাপারটাকে সে খুব একটা গুরুত্ব দেয় না। ভালো লাগে, তাকিয়ে দেখে, কথা বলতে চেষ্টা করে, ব্যাস এইটুকুই। কিন্তু ভাবনা মোটেও পাত্তা দেয় না এসবে। আর 5টা সাধারণ ছেলে যেমন ওর পেছনে ঘুরঘুর করে, ও ব্যাপারটাকে সেইভাবেই নিয়েছিল। ভাবনা মনে করে ছেলেদের কাজই হলো মেয়েদেরকে দেখা। প্রথমত সে যেমন তার চেহারার মিষ্টি সৌন্দর্যটাকে নিয়ে অহংকার করে, তেমনি যেহেতু সে এত বড় লোক, সে নিয়েও অহংকার করতে একদমই ভোলে না। পড়াশোনাতেও ভালোই, মোট কথা অহংকারী দেমাগী মেয়ে যাকে বলে। স্কুলে বন্ধুত্বও করেছে বেছে বেছে বড়লোক বাবার ছেলে মেয়েদের সাথে। এদিকে আরণ্যক একটু বখাটে, উড়ু উড়ু স্বভাবের, পড়াশোনায় ভীষণ অমনোযোগী, মেয়েদের দেখে টিস করে, এই সব। আর স্কুলে এমন একটা স্টাইল মেরে আসে, তাতে করে তাকে দেখে মনেই হবে যে তার বাবাও বেশ বড় কোনো কাজের সাথে নিযুক্ত। যাই হোক, এরপর দেখতে দেখতে ওরা ক্লাস 9 থেকে 10-এ ওঠে। ভাবনা খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে, কিন্তু আরণ্যক কোনো রকম ওই টেনে টুনে পাশ করেছে। দেখতে দেখতে সময় চলে যায়। এরপর স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওদের ক্লাসের প্রোগ্রামের সকল দায়িত্ব একা হাতে সামলায় ভাবনা, যেটা আরণ্যকের খুব ভালো লাগে যে ভাবনা সব কিছু এত সুন্দর করে গুছিয়ে কাজ করছে। এরপর আসে সেই প্রোগ্রামের দিন, আর সেই দিন ভাবনা এত সুন্দর করে সেজে আসে যে তাকে একদম গল্পের নায়িকার মতো লাগছিল।
যেটা দেখে আরণ্যকের হঠাৎই চোখ আটকে যায় তার দিকে এবং সে প্রথম দফায় ক্রাশ খায়। প্রোগ্রামের দিন সারা স্কুলটাকে এবং স্টেজটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। যে দেখছে সেই প্রশংসা করছে। এর মাঝেই রোহান আরণ্যককে জানায় যে অর্ণব, শুনেছিস আজ ভাবনা প্রোগ্রামে নাচ করবে? তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ, আমি এইমাত্র অফিস রুম থেকে এলাম, আর ওখানেই শুনলাম যে আজ ভাবনা নাচ করবে। সে নাকি খুব ভালো নাচে। তাই নাকি? তাহলে তো দেখতে হচ্ছে। আরণ্যক যখন জানতে পারে যে ভাবনায় এই প্রোগ্রামে নাচ করতে চলেছে, সেটা জানতে পারার পর আরণ্যকের মধ্যে এক অস্থিরতা কাজ করতে থাকে। কখন ভাবনা স্টেজে প্রোগ্রাম করতে আসবে সেটার জন্যই অপেক্ষা করতে থাকে, কিন্তু তার তর সয় না। এদিকে ভাবনাকে এতক্ষণ স্টেজের এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু এখন আর আরণ্যক তাকে দেখতে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে স্টেজে ভাবনার নাম ঘোষণা করা হলো। এরপর স্টেজের সমস্ত আলো ধপ করে বন্ধ করে দেওয়া হলো, আর তারপর ভাবনা নৃত্য পরিবেশন করতে শুরু করলো। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে, এই গান। এত সুন্দর করে নৃত্য পরিবেশনের সাথে এত সুন্দর তার সাজ দেখে তাকে স্বর্গের অপ্সরাদের থেকে কোনো অংশে যেন কম লাগছিল না। এই বালিকাকে তো যে কোনো বালকই প্রথম দেখাতেই নিজের মনের মন্দিরে স্থান দিতে চাইবেই। অবশেষে হলোটাও তেমন। সেই বখাটে ছেলে আরণ্যকের চোখ আটকে গেল স্টেজে নৃত্য করতে থাকা ওই অপ্সরার কাছে। সে যেন মুগ্ধ নয়নে তাকে দেখেই যাচ্ছিল, একটুও চোখ সরছিল না তার থেকে। এই নিয়ে সে দ্বিতীয়বার ক্রাশ খেল। ওর কানে যেন কোনো কথাই যাচ্ছিল না। হঠাৎ সজোরে হাততালির আওয়াজে তার ধ্যান ভাঙে। ভাবনার নৃত্য পরিবেশন সমাপ্ত হলো। এভাবে দেখতে দেখতে অনুষ্ঠানও শেষ হলো, আর তারপর সব শেষে ক্লাস 10-এর অনুষ্ঠানটাকে এত সুন্দর করে আয়োজন করার জন্য প্রধান শিক্ষক ভাবনাকে ক্লাস 10-এর মেন ভলেন্টিয়ার হিসেবে সম্মান জানায় আর ভাবনার হাতে পুরস্কার তুলে দেয়। আরণ্যক ভীষণ খুশি হয় সেদিন। অনুষ্ঠান শেষে ক্লাসের সবাই এসে ভাবনাকে কনগ্র্যাচুলেট করে। তার মাঝে আরণ্যকও এসে ভাবনাকে কনগ্র্যাচুলেট করে। এরপর ওদের টুকটাক কথা হয় এবং সেখান থেকে হয় বন্ধুত্ব। আরণ্যক ভাবনাকে সবসময় হা হয়ে দেখত। ভাবনা কথা বললে আরণ্যক কোথায় যেন হারিয়ে যেত। বলতে গেলে প্রতিদিন নতুনভাবে ক্রাশ খেত ওর উপর আরণ্যক। আরণ্যকের বন্ধুরা ভাবনাকে নিয়ে ইয়ার্কি করত। তারা জানতো ভাবনা আরণ্যকের ক্রাশ। এতদিন আরণ্যকের কোনো মেয়েকে জাস্ট চোখের দেখায় ভালো লাগতো, কিন্তু এই ভাবনার উপর সে এমন ক্রাশ খেয়েছে যে তাকে ছেড়ে আর কাউকে দেখতে যেন ইচ্ছেই করে না তার। আর ঠিকই তো, ক্রাশকে ছেড়ে কাউকে দেখতে ইচ্ছে করে? আপনারাই বলুন। বর্তমান এসব কিছুই ভাবতে থাকে আরণ্যক, আর অন্যদিকে ভাবনা ভাবতে থাকে ফ্ল্যাশব্যাক। একদিন ভাবনাকে তার বান্ধবীরা বলে যে, এই ভাবনা জানিস, আরণ্যক তোকে পছন্দ করে। সে তো অনেকেই করে, এতে নতুন কি আছে? আর আরণ্যক একটা বখাটে ছেলে, পড়াশোনাতে ভালো না, আর আমাদের মধ্যে শুধু বন্ধুত্বটাই আছে। এই বলে সেদিনের মতো ভাবনা আর আরণ্যককে নিয়ে তাদের বন্ধুদের আগ্রহ সেখানেই শেষ করে। ওদের বন্ধুত্ব হলেও অতটা গভীর হয়ে ওঠে না। এরপর একদিন কোনো কারণে ভাবনার খুব মন খারাপ হয়। স্কুলে এসে এক কোণে চুপ করে বসে সে কাঁদতে থাকে। আরণ্যক সেটা দেখতে পেয়ে ভাবনার কাছে যায় আর জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাবনা? তুমি আজ এত চুপচাপ কেন? কিছু কি হয়েছে? আরণ্যকের কথা শুনে ভাবনা আরও বেশি কাঁদতে থাকে, আর আরণ্যক সেটা দেখে একেবারেই সহ্য করতে পারে না। ভাবনার চোখের জল দেখে আরণ্যকের বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে ওঠে। বারে বারে আরণ্যক ভাবনাকে জিজ্ঞাসা করে তার মন খারাপের কারণ কি। তখন ভাবনা বলে উঠল, আরণ্যক, আজকের দিনে আমার মা মারা গিয়েছিল, তাই আজ আমার মন খুব খারাপ। কথাটা শুনে আরণ্যকেরও মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর আরণ্যক নিজের মন খারাপকে দূরে সরিয়ে ভাবনাকে এটা সেটা নানা কথা বুঝিয়ে তার মন ভালো করতে চেষ্টা করে। আরণ্যকের এত প্রচেষ্টা দেখে ভাবনার ভালো লাগে, আর তাকে নিয়ে আরণ্যকের এত দুশ্চিন্তা দেখে মুহূর্তের মধ্যেই ভাবনার ঠোঁটে হাসি ফুটে ওঠে।
এরপর আরণ্যক ভাবনাকে হাসতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলে ওঠে, বলছি ভাবনা, তুমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি? আরণ্যকের কথা শুনে ভাবনা স্মিত হেসে বলে উঠল, আরণ্যক, বেস্ট ফ্রেন্ড কি আর এইভাবে বলে কয়ে হয়? তাহলে কেমনভাবে হয়? আরণ্যকের কথা শুনে ভাবনা আরণ্যকের মাথায় একটা সামান্য আঘাত করে বলে উঠল, বোকা ছেলে, বেস্ট ফ্রেন্ড এইভাবে হয় না। বন্ধুত্ব সবার উপরে। বন্ধুর কষ্টে নিজেরও কষ্ট হবে, তাকে হাসানোর চেষ্টা করবে, আবার কখনো এমন দেখবে যে বন্ধুর সাহায্য করলে নিজের বিপদ হবে, কিন্তু তাও সে বন্ধুর জন্য নিজের বিপদের কথা না ভেবে বন্ধুর পাশে দাঁড়াবে। যখন পাশে কেউ থাকবে না, কিন্তু তুমি জানবে যে তোমার সেই বন্ধু আছে তোমার ভালোর জন্য। তোমার থেকে দূরে যেতে হলেও সেই বেস্ট ফ্রেন্ড যাবে। তোমার ভালোর জন্য যদি তোমার বিরুদ্ধে যেতে হয়, তাহলেও সে তোমার বিরুদ্ধে যাবে। যেদিন মন থেকে বুঝতে পারবে যে তুমি এগুলো যার জন্য করতে পারবে, সেই হবে তোমার বেস্ট ফ্রেন্ড। বুঝছো আমি কি বলছি? ভাবনার কথা শুনে আরণ্যক শুধু তার মাথা নাড়ালো, কোনো কথা বলছিল না, মুখটা কেমন একটু গোমরা করে রেখেছিল। তাই দেখে ভাবনা বলে উঠল, আচ্ছা বেশ, আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কীরকম শর্ত? বলছি, এত চিন্তার কিছু নেই। আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে রাজি আছি, যদি তুমি ভালো হয়ে যাও তবেই। আমাকে দেখে কি তোমার খারাপ ছেলে মনে হয়? আরে ধুর, আমি সেটা বলছি না। আমি বলতে চাই যে তোমার আর এইভাবে ঘুরে ঘুরে বেড়ালে চলবে না। ভালো করে পড়াশোনা করতে হবে, একদিন অনেক বড় হতে হবে। সেদিনের পর থেকে আরণ্যক ভালো ছেলে হতে শুরু করে, কিন্তু পড়ালেখাতে খুব একটা মন বসতো না। যত দিন যায় ওদের বন্ধুত্ব গভীর হতে থাকে। এদিকে ভাবনারও আরণ্যককে ভালো লাগতে শুরু করে। আর আরণ্যকের কথা কি বলবো, কিছুদিন পর ভাবনার খুব শরীর খারাপ হয় হঠাৎ করে। প্রায় 1 সপ্তাহ স্কুলে আসতে পারে না। আরণ্যক ভাবনাকে দেখতে না পেয়ে ভাবনার এক বান্ধবীকে জিজ্ঞাসা করে, বলছি নেহা, ভাবনা স্কুলে আসছে না কেন? তুমি কি কিছু জানো? হ্যাঁ জানি তো। কেন আসছে না? আসলে ওর শরীর খারাপ, জ্বর এসেছে, তাই স্কুলে আসছে না। আচ্ছা, কবে আসবে তুমি জানো? সেটা কি করে বলি, জ্বর সেরে গেলেই আসবে। কেন, তুমি কি কিছু বলতে চাও? তাহলে আমাকে বলতে পারো, আমি তোর বাড়ির রাস্তা দিয়ে বাড়ি ফিরি, তাহলে আমি বলে দিব। না না, ঠিক আছে, আমি এখন আসছি। এই বলে আরণ্যক সেখান থেকে চলে যায়। নেহার কথা শুনে আরণ্যকের মন খারাপ হয়ে যায়, আর ভাবে এতগুলো দিন কিভাবে ভাবনাকে না দেখে থাকবে। এইসব ভাবতেই আরও আরণ্যকের ভীষণ মন খারাপ হয়। এরপর 1 সপ্তাহ পেরিয়ে যায়। একটা সপ্তাহ যেন ওর কাছে 1 বছরের সমান মনে হচ্ছিল। 1 সপ্তাহ পর ভাবনা স্কুলে আসে, আর ওকে দেখে আরণ্যকের বুকের ভেতরটা কেমন যেন একটা ছ্যাঁত করে উঠল। একটা অদ্ভুত ফিলিংস কাজ করতে থাকে আরণ্যকের মাঝে। তারপর ভাবনার সাথে কথা বলে ওর মনটা ভালো হয়। এতদিন স্কুলে না আসায় ক্লাসের অনেক নোটস মিস হয়। ফলে ভাবনা আরণ্যককে বলে, বলছি আরণ্যক, আমি 1 সপ্তাহ স্কুল আসতে পারিনি, তুমি একটু আমাকে তোমার নোটসের খাতাগুলো দিবে? ভাবনার কথা শুনে আরণ্যক বলে উঠল, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে, নিশ্চয়ই দেব। এই বলে আরণ্যক ওর নোটসের খাতাগুলো ভাবনাকে দেয়। ভাবনা আরণ্যকের খাতাগুলো বাড়িতে নিয়ে যায়, আর রাতে যখন নোটস লিখতে বসে তখন ভাবনা দেখতে পায় আরণ্যকের খাতায় নিজের নাম। আরণ্যক যে তাকে ভালোবাসে, পছন্দ করে, সেই নিয়ে কিছু লেখা। এই যেমন ভাবনা আরণ্যকের ক্রাশ, ভাবনাকে ভালো লাগে, ভালোবাসে বাট হারিয়ে ফেলার ভয়ে বলে না, ভাবনার জন্যই আজও চেঞ্জ হয়েছে, ইত্যাদি এসব। ফলে আরণ্যক যে ভাবনাকে ভালোবাসে সেটা জানতে পেরে যায় ভাবনা। বাট স্কুলে গিয়ে সেই কথা ভাবনা আরণ্যককে বলে না। হয়তো মনে মনে এবার ভাবনাও আরণ্যককে পছন্দ করতে থাকে, কিন্তু মুখে বলে না। এরপর ভাবনা একটা প্ল্যানিং করে মনে মনে। এরপর আসে ভাবনার জন্মদিন। যথারীতি স্কুলের বেশ কয়েকজনকে ভাবনা তার জন্মদিনে নিমন্ত্রণ করে, সাথে আরণ্যককেও। আর ভাবনা ঠিক করে সেদিনই আরণ্যককে ভাবনা প্রপোজ করবে সকলের সামনে। যথারীতি সেই দিন আসে এবং
তাই আরণ্যক নিজেও বেশ ভালো করে সেজে ভাবনার বাড়ি আসে। আর সেই দিন ভাবনা পরীর মতো সেজে আরণ্যকের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আরণ্যক ভাবনার বাড়িতে ঢোকা মাত্রই তার চোখ আটকে যায় ভাবনার দিকে। সে হা হয়ে তাকিয়েই থাকে তার ক্রাশের দিকে। হে যেন রূপকথার কোনো এক রূপবতী কন্যা। আরণ্যক তার ক্রাশকে দেখে চোখ সরাতেই পারছিল না, যেন ক্রাশ খেয়ে খেয়ে নাশ হয়ে গেছে এমন অবস্থা। এদিকে ভাবনা আরণ্যককে দেখতে পেয়ে খুব খুশি হয়, আর খুশি হয়ে ভাবনা আরণ্যকের কাছে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। চলো, একটু পরে কেকটা কাটা হবে। এরপর ভাবনা আরণ্যকের হাত ধরে নিয়ে আসে তার কেক কাটার জায়গায়। যথারীতি কেক কাটা হয়। ভাবনা কেক কেটে তার প্রিয়জনদের কেক খাইয়ে দেয়। তারপর সবাইকে কেক দেওয়ার পর ভাবনা কেক হাতে আরণ্যকের কাছে এসে দাঁড়ায় আর বলে, নাও হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। তারপর ভাবনা আরণ্যককে কেক খাইয়ে দেয়। একটু পর ভাবনার সব ফ্রেন্ডরা ওদের দুজনকে জোর করতে থাকে একসাথে ডান্স করার জন্য, কিন্তু দুজনেই লজ্জা পায়। তারপর হাজারো জোড়াজুড়ির পর যেই একসাথে হাত ধরে ডান্স করতে যাবে, তখনই ওখানে আরণ্যকের মা ওদের সামনে এসে দাঁড়ায়। আরণ্যককে দেখে আরণ্যকের মা খুব অবাক হয়ে যায়, আর আরণ্যককে উনি বলেন যে, তুই এখানে কি করছিস? আরণ্যককে এমন প্রশ্ন করতে দেখে ভাবনা তার বাড়ির রান্নার মাসি নীলিমা দেবীকে জিজ্ঞেস করে, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? তুমি ওকে কি করে চিনলে? কোথায় দেখেছিলে? কতদিন ধরে তুমি ওকে চেনো? ভাবনা নীলিমাকে এমন অনেক প্রশ্ন করছিল। বাড়ি ভর্তি লোকের সামনে এত প্রশ্ন করার জন্য নীলিমা ওরফে আরণ্যকের মা কিছুটা ঘাবড়ে যায়, আর তা দেখে আরণ্যক বলে ওঠে, উনি আমার মা হন, আমি ওনার ছেলে। আরণ্যকের কথা শুনে ভাবনা চমকে যায়, আর সাথে সেখানে থাকা তাদের সকল বন্ধু বান্ধবীরাও। কারণ আরণ্যকের মা বহু বছর ধরে ভাবনাদের বাড়িতে রান্নার কাজ করে। ওরা বস্তিতে থাকে, আর এটাও জানে যে নীলিমা মাসির স্বামী ভাড়ায় রিক্সা চালায়। খুব কষ্ট করেই ওদের দিনপাত হয়। তাহলে এখন যদি আরণ্যক তাদের ছেলে হয়, তাহলে আরণ্যকও তো বস্তিতেই থাকে। কিন্তু তার স্কুলের গেট আপ দেখে এই ব্যাপারগুলো কেউ কখনো বুঝতেই পারতো না। ভাবনা জানতো যে নীলিমা মাসির একটা ছেলে আছে, কিন্তু ভাবনা কোনোদিন সেই ছেলেকে দেখেনি। ভাবনার বাড়ির লোকজনও নীলিমার ছেলের কথা জানতো, কিন্তু কোনোদিন দেখেনি। ভাবনা কোনোদিন কল্পনাও করতে পারেনি যে নীলিমা মাসির ছেলে আরণ্যক হবে। তাছাড়া ওদের মধ্যে এতদিন এত কথা হয়েছে, কিন্তু কখনো কেউ কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই জানতে চায়নি। আর না আরণ্যক জানতো যে তার মা এই বাড়িতে কাজ করে। এরপর ভাবনা প্রচণ্ড পরিমাণে আরণ্যকের ওপর রেগে যায়, আর রাগের মাথায় ভাবনা আরণ্যককে বলে যে, তুমি আমার সাথে এভাবে চিট করলে। ভাবনা আরণ্যককে তুই তোকারি করছে দেখে আরণ্যক প্রথম দিকে ভাবল যে ওর মা যে এই বাড়িতে কাজ করতো সেটা ভাবনাকে বলেনি, বলেই হয়তো ভাবনা রেগে ওকে এভাবে বলছে। তাই আরণ্যক ভাবনার হাত ধরে বোঝাতে যাবে, আর ঠিক তখনই শুরু হয় ঝামেলা। এক ঝটকায় আরণ্যকের হাতটা ছাড়িয়ে দিয়ে ভাবনা বলে উঠল, তোর এত বড় সাহস, তুই তোর ওই নোংরা হাত দিয়ে আমায় ছুঁচ্ছিস? একদম আমাকে ছুবি না, বস্তির ছেলে, ছোট লোক, বামন হয়ে যাতে হাত দেওয়ার খুব শখ, তাই না? কি ভেবেছিলি আমাকে পটিয়ে ফেললে একেবারে কেল্লা ফতেং, তাই তো? ভাবনার মুখে এমন কথা শুনে আরণ্যক খুব অবাক, আর বলে ওঠে, ভাবনা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি মানছি যে আমি আমার পরিবারকে নিয়ে কারোর সাথেই কোনোদিনও কোনো কথা বলিনি, কিন্তু তাতে কি হয়েছে? বন্ধুত্ব কি টাকা পয়সা দেখে হয়? সেটা তো মন থেকে হয়। আর আমার সাথে তোমার বন্ধুত্বটা তো মন থেকেই হয়েছে। সেখানে আমি গরিব কি বড় লোক সেটা তো ম্যাটার করে না। আরণ্যকের মুখে এমন কথা শুনে ভাবনা বলে উঠল, দেখছি বেশ ভালো ট্রেনিং নিয়েছিস। এইসব কি তোর বাবা মা শিখিয়েছে? বাহ, খুব ভালো দেখছি। ভাবনার কথা শুনে আরণ্যকের এবার খুব রাগ হয়। আসলে ভাবনা ওকে অপমান করুক, ক্ষতি নেই, কিন্তু ওর বাবা মাকে নিয়ে কেউ অপমান করবে সেটা একেবারেই আরণ্যক মেনে নিতে পারবে না। তার উপর আরণ্যকের বাবা মা এইসব ব্যাপারে যেখানে কিছুই জানতো না। ভাবনা আরণ্যকের বাবা মাকে অপমান করতে দেখে আরণ্যক বেশ জোর গলায় বলে উঠল, ভাবনা, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করে ফেলছো। তোমার কোনো অধিকার নেই আমার মা বাবাকে অপমান করার। এরপর ভাবনাও আরণ্যকের কথা শুনে হাততালি দিয়ে বলে উঠল, বাবা,
এটা খুব ভালো। নিজের দোষ করে বড় বড় কথা বলছিস। মুখ সামলে কথা বলো ভাবনা। আর আমি কি এমন করেছি যে তুমি আমাকে এইভাবে কথা বলছো? আচ্ছা, তুমি নিজে কি কোনোদিনও আমার পরিবার নিয়ে জানতে চেয়েছো? চাওনি, তাই আমিও আর কোনোদিনও বলিনি। তবে তুমি যদি জিজ্ঞাসা করতে তাহলে আমি মিথ্যে কথা কোনোদিনই বলতাম না, সত্যিটাই বলতাম। হ্যাঁ, এখন ধরা পড়ে গেছিস তো, তাই বলছিস? না, আমি মিথ্যে কথা বলছি না। আমি এখন আর তোর কোনো কথাই বিশ্বাস করি না। তারপর আরণ্যক চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। এবার মতো ক্ষমা করে দাও। আর কোনো দিন তোমার থেকে কোনো কথা লুকাবো না। কথা দিচ্ছি। তোমাকে একটা কথা বলতে চাই, আর সেটা হলো আমি তোমাকে পছন্দ করি। শুধু পছন্দ করি সেটা বলাটা ঠিক হবে না, আমি তোমায় ভালোবাসি। আরণ্যকের কথা শুনে ভাবনা একটা সজোরে থাপ্পড় মারে আরণ্যকের গালে, আর গর্জে উঠে ভাবনা বলে উঠল, তোর এখনো মনে হয় তোর মতো একটা বস্তির ছেলেকে শহরের সব থেকে বড় শিল্পীপতির মেয়ে ভালোবাসবে বলে? তোর এতটুকু লজ্জা নেই? বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। আরণ্যক শুধু দাঁড়িয়ে থেকে ভাবনার কথা শুনে যাচ্ছে। আর ভাবনার ছোট লোক, মিথ্যাবাদী, জোচ্চোর, লম্পট আর যত রকমের খারাপ খারাপ কথা আছে সব কিছু বলে আরণ্যকে কথা শোনাতে থাকে। সবাই চুপচাপ শুধু শুনে যায়, এমনকি আরণ্যকও সব শুনে। তারপর আরণ্যক বলে যে, ভাবনা, আমি তোমাকে ভালোবাসি, আর সেটা কোনো মিথ্যা কথা নয়, একেবারেই 100% খাঁটি কথা। হয়তো তুমি আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। আর সেদিন তুমি আমার কাছে ফিরে আসবে, দেখে নিও। আরণ্যকের এইসব কথা শুনে ভাবনা আরও একটা থাপ্পড় মারে আরণ্যকের গালে, আর বলে, তোর তো দেখছি খুব সাহস। এত অপমান করার পরেও তুই এখনো ভালোবাসার কথা বলে যাচ্ছিস। তোকে না এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বললাম, তুই শুনতে পাসনিস নাকি? সব শুনে আরণ্যকের চোখে জল চলে আসে, কিন্তু তাও আরণ্যক বলে, আমি জানি ভাবনা, তুমি এসব মন থেকে বলছো না, কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার চোখের ভাষা, তোমার ব্যবহার দেখেছি। আমার প্রতি সেই সবগুলো ছিল, কারণ তুমি আমাকে ভালোবাসো। চোখের ভাষা কখনো মিথ্যে বলতে পারে না। কিন্তু তাও তুমি আমাকে আজ এত অপমান করলে। আজ আমি খুব কষ্ট পেয়েছি। এই, সত্যি তোর কোনো লজ্জা নেই? আর সব থেকে বড় কথা, আমার ভালোবাসা পাওয়ার জন্য তোর কি যোগ্যতা আছে? একটা বস্তির ছেলের কি করে এত সাহস হয় সেটা আমি ভেবে পাচ্ছি না। বুঝতে পারছি তোকে তোর বাবা মা বেশ ভালোই শিক্ষা দিয়েছে। এবার আর আরণ্যক নিজেকে ঠিক রাখতে পারে না। আরণ্যক সব সহ্য করতে পারে, কিন্তু তার বাবা মায়ের অপমান নয়। অনেক কষ্ট করে তারা আরণ্যকের সব শখ আহ্লাদ পূরণ করে, আর এখানে তো তার বাবা মায়ের কোনো দোষ নেই। সবটা মনে করে আরণ্যক নিজেকে শক্ত করে বলে উঠল, আমি বুঝতে পেরেছি ভাবনা, তুমি আমার সাথে বন্ধুত্ব করেছিলে এইটা ভেবে যে আমিও কোনো বড়লোক ঘরের বড়লোক বাবার ছেলে, তাই বন্ধুত্ব করেছিলে। তুমি না আমাকে একদিন বলেছিলে যে বেস্ট ফ্রেন্ড মন থেকে হয়। তবে এখন আমি বলছি, তুমি বেস্ট ফ্রেন্ড কেন, যে কোনো বন্ধুত্ব টাকা দেখে করো। আর যে টাকাকে বেশি প্রাধান্য দেয় সে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুমি বললে না যে তোমাকে ভালোবাসার জন্য আমার কি যোগ্যতা আছে? তাহলে আমি বলছি, আজ এখানে সকলের সামনে দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ করছি যে একদিন এই অযোগ্য ছেলেটাই নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যে শুধু এই শহর নয়, এই দেশের সবাই এক নামে আমাকে চিনবে। এবং এমন একদিন আসবে যেদিন তোমাকে এই অযোগ্য ছেলের যোগ্যতার সামনে মাথা নত করতে হবে। আর সেদিন এই অযোগ্য ছেলেটার সাথে কথা বলার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য তুমি ছটফট করবে। কথাটা মনে রেখো। আরণ্যকের এইসব কথা শুনে ভাবনা ব্যঙ্গাত্মকভাবে একবার হাসল, আর তারপরে খুব রেগে গিয়ে ভাবনাও চ্যালেঞ্জ করে বলে উঠল, সেই দিনটা আমার জীবনে কখনো কোনো দিনও আসবে না। এবার যদি তোমার বড় বড় ডায়লগ বলা শেষ হয়ে থাকলে নিজের মাকে নিয়ে এই বাড়ি থেকে বিদায় হও। এই ছোট লোকটার জন্য আজ আমার জন্মদিনটা মাটি হয়ে গেল। কত কিছু করবো বলে প্ল্যান করে রেখেছিলাম, দূর, সব ভেস্তে গেল। এদের জন্য আমার জন্মদিনটা ভালো করে পালন করাই হলো না। এই, কে কোথায় আছো? এদিকে একটু বাইরের রাস্তাটা দেখিয়ে দিয়ে দাও তো। হয়তো
এত আলোতে ওদের চোখ ঝাপসা হয়ে গেছে। আসলে অনেক কিছু ভেবেছিল তো, কিন্তু কিছুই তো আর হলো না। বেচারা, কি কষ্ট। আরণ্যক শুধু দাঁড়িয়ে থেকে এত অপমান সহ্য করছে, মুখে আর কোনো কথা বলল না। তারপর সবশেষে ভাবনা সিকিউরিটিকে ডেকে এনে ঘাড় ধাক্কা দিয়ে আরণ্যক এবং ওর মাকে বাড়ি থেকে বের করে দেয়। এইসব দেখে আরণ্যকের খুব কষ্ট হতে থাকে। বর্তমান এসব কথাগুলো ভেবে প্রচণ্ডভাবে কাঁদতে থাকে ভাবনা। হায় নিয়তি, কোথায় এনে দাঁড় করালো তাকে। আরণ্যকের চ্যালেঞ্জটা যে সত্যি হবে তা সে কখনো কল্পনাও করেনি। আজ তার বাবার ব্যবসার অবস্থা এতটাই খারাপ যে অহংকার করার মতন পরিস্থিতিটাই হারিয়ে ফেলেছে সে। যে মানুষটা তাকে এত ভালোবাসতো সেই মানুষটাই আজ তাকে ভুলে গেছে। কিন্তু সত্যি কি তাই? কারোর করা অপমান কেউ কি ভুলতে পারে? সব থেকে বড় কথা হলো, নিজের ভালোবাসার মানুষটাকে ভোলা কি আদৌ সম্ভব? অন্যদিকে আরণ্যক ভাবছে ফ্ল্যাশব্যাক। এর মাঝেই ওদের এসএসসি এক্সাম চলে আসে। সবাই বাড়িতে পরীক্ষার প্রিপারেশন নিতে থাকে। এর মাঝে আরণ্যকের বাবার রিক্সার সাথে এক বড় গাড়ির ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয় এবং হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু সে মারা যায়। সময় ওদের খুব খারাপভাবে চলতে থাকে। ভাবনা ওইদিকে সব দুঃস্বপ্ন ভেবে ভুলে গিয়ে পড়াশোনায় মন দেয়, আর আরণ্যক বাবার শোকে আত্মহারা হয়ে পড়ে। মাকে নিয়ে সে কী করবে, এবার ওদের দিন চলবে কিভাবে, এই সব ভাবতে থাকে। আরণ্যকের এত চিন্তা দেখে ওর মা আরণ্যককে বলে যে, আরণ্যক, এভাবে ভেঙে পড়লে চলবে না, তোকে শক্ত হতে হবে। এখনো অনেকটা পথ চলা বাকি। এই পথ যে বড়ই কঠিন, তোকে যে পারতেই হবে। এইসব কথা বলে আরণ্যকের মা আরণ্যকের মনে জোর দিতে থাকে। যখনই আরণ্যক একটু ঝিমিয়ে পড়ে, ঠিক তখনই আবার নীলিমা দেবী আরণ্যককে তার চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেয়। অবশেষে আরণ্যক ঠিক করে যে ওকে ভালো করে পড়াশোনা করতে হবে। এরপর আরণ্যক পড়াশোনা করতে মন দেয়। সময় চলতে থাকে। পরীক্ষার দিন চলে আসে। ভাবনার পরীক্ষার সিট আর আরণ্যকের পরীক্ষার সিট আলাদা আলাদা রুমে ছিল, তাই দেখা হতো না। শেষ পরীক্ষার দিন আরণ্যক গেট থেকে বেরিয়ে আসার সময় দেখতে পায় ভাবনাকে, আর ভাবনাও আরণ্যককে দেখতে পায়। আর তখনই ভাবনা ওর বন্ধুদের সাথে হাসতে হাসতে আড্ডা দেয়। আরণ্যকের সাথে চোখাচোখি পড়তে আরণ্যককে নিয়ে ভাবনা আর ওর বন্ধুরা মিলে টিজ করে আর সজোরে হাসাহাসি করে। এমন সময় ভাবনা বলে উঠল, বুঝলি সোম, ছোট লোকদের একটা বড়ই সমস্যা। একটু হেসে কথা বললেই ভাবে যে ওদের আমরা ভালোবাসি। কেমন একটা বোকা বোকা কথা না? একটু দয়া দেখিয়ে পাশে বসিয়ে কথা বলেছি কিনা তাতেই ওরা ভেবে নেয় যে আমরা ওদের বিয়ে করব। কি করে এইসব ভাবে বলতো? একটু ভালো ব্যবহার করলে মাথায় চড়ে বসতে খোঁজে। যত সব ফালতু বসতি ছিল কোথাকার। হ্যাঁ, ঠিক বলেছিস। এদের বেশি লাই দিতে নেই, সাবধানে থাকবি। হ্যাঁ রে, এখন আমি খুব সাবধানে থাকি, না হলে আবার কোথা থেকে কোনো বস্তির ছেলে এসে বলবে আমি তোমায় ভালোবাসি। জাস্ট অসহ্য। এইসব কথা শুনে আরণ্যকের খুব কষ্ট হয়। আরণ্যক ওখান থেকে চলে আসার মনে মনে ভাবে, গরিবরা কি মানুষ না? তাদেরকে মন বলে কিছু থাকতে নেই। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে ভাবনা এমন একটা মেয়ে যার কাছে টাকাই সব, ভালোবাসার কোনো মূল্য নেই। এরকম আরও কিছু কথা আরণ্যক ভাবতে থাকে। এরপর সময় অতিবাহিত হয়। আরণ্যকের মা অন্য বাড়িগুলোতে কাজ করতে যেত। সেইভাবেই দিন চলছিল। 2 মাস পর ওদের রেজাল্ট বেরোয়। রেজাল্টের দিন ভাবনা নিজের রেজাল্ট দেখে খুবই অবাক হয়। তখন ভাবনা জিজ্ঞাসা করে যে, সরি, আমি যদি দ্বিতীয় হয়ে থাকি তাহলে প্রথম কি হয়েছে? কথাটা শুনে ক্লাসের মাস্টার একটু মুচকি হেসে বলে উঠল, এটা একটা সারপ্রাইজ, যেমন তোমাদের জন্য তেমন আমাদের জন্যও। কেন এমন কথা বলছেন স্যার? কারণ যে প্রথম হয়েছে তাকে তোমরা খুব ভালো করেই চেনো, কিন্তু সেই যে এমন একটা রেজাল্ট করবে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আমাদের তো সে রীতিমতো অবাক করে দিয়েছে। ভাবনা বেশ অনেকটা উৎসাহের সাথে জিজ্ঞাসা করে, সে কে স্যার? তার নাম কি? নামটা একবার বলুন। বলছি, তার নাম অর্ণব চ্যাটার্জি। আর এমন সময় আরণ্যক ক্লাসরুমের মধ্যে প্রবেশ করে। আর প্রথমে আরণ্যক ক্লাসের স্যারকে প্রণাম করে।
এই দিনটার জন্য আরণ্যক এতদিন অপেক্ষা করছিল, আর সে স্কুলে প্রথম হয়, যার ফলে সবাই অবাক হয়ে যায়। যেখানে ভাবনা ভেবেই নিয়েছিল এতদিন যেমন সে প্রথম হয়ে এসেছে সব এক্সামে, এবারেও তাই হবে, কিন্তু সেটা ভুল প্রমাণ হলো। ভাবনা হলো সেকেন্ড। এরপর আরণ্যক রেজাল্ট নিয়ে স্কুল থেকে টিসি নিয়ে তার মায়ের সাথে রাতের ট্রেনে কলকাতায় চলে আসে। আরণ্যকের বাবা মা মিলে কাজ করে কিছু টাকা সঞ্চয় করেছিল, যা দিয়ে ওদের 1 মাসের বাড়ি ভাড়া আর 1 মাসের খাবার জুটে যাবে কোনোভাবে। কলকাতায় এসে আরণ্যকের সাথে একজন ছেলের পরিচয় হলো, নাম প্রকাশ দাস। একদিন আরণ্যক প্রকাশকে বলে যে, প্রকাশ, আমাকে কটা টিউশনির ব্যবস্থা করে দিতে পারবি? আসলে কলকাতায় থাকতে গেলে প্রচুর টাকার প্রয়োজন, তার উপর আমার স্কুলের পড়াও আছে। মাকে এতটা চাপ দিতে চাই না, অন্তত নিজের খরচটুকু বের করতে পারলেও হবে। দেখ না যদি কিছু করতে পারিস। আচ্ছা, আমি দেখছি কতটা কি করতে পারি। তারপর প্রকাশ টিউশন পড়ানোর সেই সব ব্যবস্থা করে দিল। সেখান থেকে আরণ্যকের মা কাজে যেত, মানে ওই লোকের বাড়ির রান্নার কাজ। আরণ্যক নতুন স্কুলে অ্যাডমিশন নিল আর কয়েকটা টিউশন পড়াতো। এইভাবে বেশ কষ্টে সময় কাটছিল। এইচএসসি শেষ হলো। আরণ্যক জব করার জন্য তখন বিভিন্ন প্রাইভেট অফিসে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু বয়স অনেক কম বলে দায়িত্ববান কাজ কেউ দিতেই চাইতো না। এর মধ্যেও সে ভাবনার কথা একবারও ভোলে না, ওকে হয়তো আজও ভালোবাসে। আরণ্যক মনে মনে ভাবে, কিন্তু আজ আর ভালোবাসার কথা ভাবলে নিজের লক্ষ্য পূরণ করতে পারবো না। আগে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হবে, আর নিজের যোগ্যতা প্রমাণ করে ভাবনাকে নিজের সামনে এনে দাঁড় করাবো। অনেকটা পথ এখন আমাকে একা হাঁটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। ভেঙে পড়লে চলবে না। পিছনে ফিরে দেখলে আমি কোনোদিনও সামনের দিকে এগোতে পারবো না, আর আমাকে সামনের দিকেই এগোতে হবে। এসব কথাই আরণ্যক ভেবে ভেবে নিজের মনকে আরও শক্ত করছিল। নিজের চ্যালেঞ্জের কথা সে কিছুতেই ভোলে না। এই ভেবেই আরণ্যক সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এর মাঝে একদিন রাতে শেষ বাসে বাড়ি ফিরছিল আরণ্যক। যে বাসে করে আরণ্যক বাড়ি ফিরছিল সেই বাসের সিটের নিচের কোণায় একটা ব্রিফকেস দেখতে পায় সে। বাসে মাত্র গুনে গুনে কয়েকটা প্যাসেঞ্জার ছিল। আরণ্যক চারপাশ দেখে নিয়ে ওই ব্রিফকেসটা খুলে অবাক হয়ে গেল, কারণ সেটাতে প্রায় কয়েক লক্ষ টাকা আছে। প্রথমে সে ঘাবড়ে গেল, কি করবে বুঝতে পারছিল না। তাই ওই ব্রিফকেসটা সাথে করেই আরণ্যক বাড়ি নিয়ে এলো, আর বাড়িতে এসে দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় বসে পড়ল। খুব ঘামছিল। নীলিমা দেবী নিজের ছেলেকে এতটা ঘামতে দেখে বলে উঠলেন, কি হয়েছে আর্ণব, তুই এত ঘামছিস কেন? কিছু কি হয়েছে? আমাকে খুলে বল। মায়ের কথা শুনে আরণ্যক শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নিজের ছেলেকে এতটা চিন্তা করতে দেখে মায়ের মনে ভয় হলো। তাও নীলিমা দেবী নিজেকে শান্ত করে বলে উঠলেন, কি হয়েছে বাবা, বল আমাকে। এভাবে চুপ করে থাকিস না, আমাকে তো এবার খুব ভয় করছে। কি হয়েছে বল। মায়ের মনের অবস্থা বুঝতে পেরে আরণ্যক তার হাতে থাকা ব্রিফকেসটা মায়ের দিকে বাড়িয়ে দিল। নীলিমা দেবী খুব অবাক হলেন। তারপর সে ব্রিফকেসটা খুলে রীতিমতো তিনিও খুব অবাক হলেন। মনে ভয় হলো। ভাবলো ছেলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়নি তো। তারপর নীলিমা দেবী উঠে জানালা দরজা খুব ভালো করে বন্ধ করে ঠান্ডা মাথায় ছেলের কাছে এসে বসলেন, আর তারপর জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে আর্ণব, বাবা আমার, সত্যি কথা বল, এই টাকাটা তোকে কে দিল? এই দুনিয়ায় বড় বাজে বাবা। একবার নর্দমার কাদায় আটকে গেলে জীবন আর কোনোদিনও তুই সেই নর্দমা থেকে বেরিয়ে আসতে পারবি না বাবা। আমি জানি তুই অনেক বড় মানুষ হতে চাস, কিন্তু বেআইনি পথে রোজগার করে কোনোদিনও কোনো মানুষ বড় হতে পারে না। আর তুই তো আমার সোনার ছেলে, এসব কাজ করিস না, না হলে জীবনে কোনো দিনও ভালো মানুষ হতে পারবি না। মায়ের এমন কথা শুনে আরণ্যক বলে উঠল, মা, তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। আমাকে এই টাকা কেউ দেয়নি, আমি এই টাকাটা পেয়েছি। ছেলের এমন কথা শুনে নীলিমা দেবী খুব অবাক আর বলে, পেয়েছিস মানে? কোথায় পেয়েছিস? আমার না খুব ভয় হচ্ছে, কেউ আবার ইচ্ছে করে এসব করেনি তো? কি জানি বাবা, আমাদের উপর প্রতিশোধ নিতে কেউ এসব করছে যদি? না না মা, তুমি অযথা ভয় পেও না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি।
আসলে আমি যে বাসটায় করে বাড়ি ফিরছিলাম সেই বাসের সিটের নিচে আমি এই ব্রিফকেসটা পড়ে থাকতে দেখি। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম গুট কয়েক লোক ছাড়া বাসে আর কেউ ছিল না, তাই আমি এটা নিজের সাথেই নিয়ে এলাম। ছেলের মুখে সব শুনে নীলিমা দেবী খুব ভয় পেল আর বলে উঠল, কি জানি বাবা, এই টাকার জন্য আবার আমাদের নতুন কোনো বিপদে না পড়তে হয়। আমার তো খুব ভয় করছে। এই টাকা দেখে তো মনে হচ্ছে বেশ কয়েক লক্ষ টাকা আছে। যার টাকা সে আবার পুলিশ খবর দেয়নি তো? আর দিবে না কেন? নিশ্চয় দিয়েছে। এতগুলো টাকা যার হারিয়েছে সে কি আর আমাদের মতো সাধারণ মানুষ হবে? হয়তো অনেক বড় লোক। আচ্ছা দেখ না বাবা, ব্রিফকেসটাতে কোনো ঠিকানা বা অন্য কিছু আছে কি না? তাহলে পুলিশ এসে তোকে ধরার থেকে তুই আগে গিয়ে যার টাকা তাকে ফিরিয়ে দিয়ে আসবি। তাহলে হয়তো আর পুলিশ তোকে ধরবে না। দেখ না কিছু আছে কি না। মায়ের কথা শুনে আরণ্যক তখন ব্রিফকেসটা ভালো করে দেখতে লাগলো। আর ভাগ্য ভালো থাকার জন্য আরণ্যক একটা ভিজিটিং কার্ড দেখতে পায়, আর তাতেই আরণ্যক ঠিকানা পেল। আর সেটা দেখে নীলিমা দেবী বলে উঠল, ভগবানের অশেষ দোয়া যে শেষমেশ একটা ঠিকানা পাওয়া গেল। কাল সকালে গিয়ে তুই এই ব্যাগটা তার হাতে তুলে দিয়ে আসবি, তারপর আমার শান্তি হবে। মায়ের কথায় আরণ্যক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর সেই রাতে আর তাদের দুজনের চোখে ঘুম আসে না। শুধু মনে মনে খুব ভয় করছিল আর ভাবছিল এই রাতের মধ্যেই যদি পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায় তখন কি হবে। সেদিন মা ছেলে দুজনেরই রাতটা নির্ঘুম কাটল। পরদিন সকাল হতে আরণ্যক সেই ব্রিফকেসটা একটা বড় থলির মধ্যে নিয়ে সেই ঠিকানায় গেল। আসলে খালি হাতে ব্রিফকেসটা নিয়ে যাওয়া ঠিক হবে না, তাই যাতে কোনো লোক বুঝতে না পারে তার জন্যই আরণ্যক একটা বাজার করার থলির ভিতর সেই ব্রিফকেসটা ভরে নিয়ে খুব যত্নে নিয়ে যায়, যাতে কারোর কোনো সন্দেহ না হয়। সেই ঠিকানায় আরণ্যক পৌঁছে দেখল সেই ঠিকানায় বিশাল এক বড় বাড়ি আছে। বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করার পর আরণ্যক বাড়ির দরজায় বেল বাজায়। আর দরজার বেলের শব্দে বাড়ির ভিতর থেকে একজন কেয়ারটেকার বেরিয়ে এলো। তাকে দেখে আরণ্যক জিজ্ঞেস করলো যে, এই বাড়ির মালিক কোথায়? আরণ্যকের পোশাক দেখে সে কেয়ারটেকার বেশ কিছুটা সন্দেহের দৃষ্টিতে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে উঠল, কে তুমি, আর এখানে কি জন্য এসেছো? ঠিক তখনই আরণ্যক সেই ভিজিটিং কার্ডটা সে কেয়ারটেকারকে দেখায়। আর তাতে কেয়ারটেকার জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেলে? আরণ্যক তখন মনে অনেকটা সাহস সঞ্চয় করে নিয়ে বলে উঠল, আসলে এই বাড়ির মালিক আমাকে এই কার্ডটা দিয়েছিল কিছু কাজের জন্য। আমাকে বলেছিল আমি যেন একবার এসে দেখা করি, তাই আমি এসেছি। আরণ্যকের কথা শুনে সেই কেয়ারটেকার বলে উঠল, এই বাড়ির মালিক গতকাল রাতেই ফ্ল্যাটের দেশে বাইরে চলে গেছেন। আবার 1 বছর পর আসবেন, কারণ উনি বছরে একবারই আসেন আর সারা বছর বাইরেই থাকেন। কেয়ারটেকারের কথা শুনে তখন আরণ্যক কেয়ারটেকারকে বলে যে, আমি একবার ওনার সাথে কথা বলতে চাই, খুব জরুরি। দয়া করে একবার আমার সাথে ওনার কথা বলিয়ে দিন, আমি আর কিচ্ছু চাইব না। আরণ্যকের কথা শুনে কেয়ারটেকার প্রথমে রাজি না হলেও আরণ্যকের অনেক আকুতি মিনতি করার পর আরণ্যকের কথাবার্তা শুনে কি বুঝে কেয়ারটেকার মালিককে ফোন করলো। বেশ কয়েকবার ফোন করার পর যখন উপাস থেকে কেউ ফোন ধরলো তখন সে কেয়ারটেকারকে তার মালিক বলল, কি হয়েছে বাবুরাম, এতবার করে ফোন করছো, কোনো অসুবিধা হয়েছে? না মালিক, কোনো অসুবিধা নেই। আসলে একটা ছেলে এসেছে আর বলছে একবার আপনার সাথে কথা বলবে, খুব জরুরি কথা আছে বলছে। কেয়ারটেকারের কথা শুনে সেই মালিক বলে উঠল, ছেলে? কোনো ছেলে? কি নাম বলছে? কেয়ারটেকার তখন আরণ্যকে জিজ্ঞাসা করে যে, তোমার নাম কি? অরণ্যক চ্যাটার্জি। আরণ্যকের নাম শুনে কেয়ারটেকার তার মালিককে আরণ্যকের নাম বলে। আর তা শুনে মালিক বলে যে, আমার তো এখন কিছুই মনে পড়ছে না। বাবুরাম, তুমি ওকে একবার কালকে আসতে বলো। এখন আমি ওর সাথে কথা বলতে পারবো না, কারণ এখন আমার একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তাই ওকে কাল আসতে বলো, কাল আমি ওর সাথে কথা বলবো, ঠিক আছে? এই বলে মালিক ফোন কেটে দেয়। আর কেয়ারটেকার আরণ্যককে জানায় যে,
শোনো আরণ্য, এখন মালিক একটা মিটিংয়ে যাবে, তাই আজ তিনি তোমার সাথে কথা বলতে পারবেন না। তাই তুমি কাল আরেকবার এসো। আগামীকাল উনি ফ্রি থাকবেন, সেদিন কথা বলবে, ঠিক আছে? কেয়ারটেকারের কথা শুনে সেদিন আরণ্যক বাড়ি চলে গেল। নীলিমা দেবী আবার ছেলেকে সেই ব্রিফকেসটা সাথে নিয়ে বাড়ি ফিরতে দেখে আবার খুব অবাক হয়। আর নীলিমা দেবী জিজ্ঞেস করে, কী হয়েছে আর্ণব, এটা আবার ফিরিয়ে নিয়ে এলি, কি হলো? তারপর আরণ্যক তার মাকে সবটা বলল। তারপর সেই রাতটাও তাদের নির্ঘুমই কাটল। পরের দিন ব্রিফকেসটা সাথে নিয়ে আবার আরণ্যক সেখানে গেল এবং সেদিন মালিকের সাথে ভিডিও কলে কথা বলল। ভিডিও কলে কথা বলার সময় মালিক বলল, তোমাকে তো আমার ঠিক মনে পড়ছে না, তোমার নামটা যেন কি? আমার নাম অরণ্যক চ্যাটার্জি। আমি সত্যিই মনে করতে পারছি না। আর তুমি বলছো তোমাকে আমি চিনি, এবার তুমি বলো তোমাকে আমি চিনলাম কিভাবে? ঠিক তখন আরণ্যক বলল যে, আপনি আমাকে চেনেন না, একথা একেবারেই সত্যি। তবে এই কথা না বললে আপনার সাথে আমি কথা বলতে পারতাম না। আর আপনার সাথে আমার কথা বলাটা খুবই জরুরি। কি? আমার সাথে কথা বলার জন্য তুমি মিথ্যে কথা বলেছ? তুমি কি জানো তোমার সাথে কথা বলার জন্য আমি একটা মিটিং বন্ধ করেছি, আর তুমি এখন এই কথা বলছো? তুমি কি জানো এখন আমি কি করতে পারি? না না মালিক, আপনি রেগে যাবেন না, আমার কথাটা একটু শুনুন। আপনার সাথে আমার কথা বলা খুবই জরুরি। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। এই বলে আরণ্যক সেই ব্রিফকেসটা মালিককে দেখালো। আর ওই ব্রিফকেসটা দেখে মালিকের যেন বিশ্বাসই হচ্ছিল না। আর বেশ অনেকটা উৎসাহের সাথেই মালিক বলে উঠল, তুমি এই ব্রিফকেসটা কোথায় পেলে? আসলে আমি 2 দিন আগে একটা জায়গা থেকে রাতে বাসে করে ফিরে যাচ্ছিলাম। আর আমি বাসের যে সিটে বসেছিলাম তারই নিচে আমি এই ব্রিফকেসটা কুড়িয়ে পাই। চারপাশে তাকিয়ে দেখি, কিন্তু এমন কাউকেই আমি দেখতে পাইনি। তাই এক প্রকার বাধ্য হয়ে এই ব্রিফকেসটা আমি আমার বাড়ি নিয়ে গিয়েছিলাম। তারপর সেই ব্রিফকেসটা থেকেই আমি আপনার ভিজিটিং কার্ডটা পাই। সেখানে আপনার বাড়ির ঠিকানার সাথে আপনার নাম লেখা ছিল। তাই আমি কাল আপনার সাথে দেখা করতে এসেছি। আরণ্যকের কথা শুনে মালিক খুবই অবাক আর ভাবে যে আজকালকার দিনে এরকম সৎ মানুষও আছে। বেশ খুশি হলো মালিক আরণ্যকের ব্যবহারে আর বলল, আমি তো টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম, এই টাকাগুলো তুমি রেখে দাও। মালিকের কথা শুনে আরণ্যক বলল, না মালিক, আমি এই টাকা নিতে পারবো না। কেন? হ্যাঁ মালিক, আমার টাকার দরকার। একথা সত্যি, টাকার দরকার কার না থাকে, সকলেরই থাকে। কিন্তু আমার বাবা মা আমাকে শিখিয়েছে যে খেটে নিজেদের পরিশ্রমের রোজগার করা টাকার মূল্য একটা আলাদা অনুভূতি থাকে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু এইভাবে না। আরণ্যকের কথা মালিকের মন ছুঁয়ে যায়। আরণ্যকে আর কিছুই বলে না। তখন আরণ্যক মালিককে জিজ্ঞেস করে যে, মালিক, আপনার তো এত সম্পত্তি, তাহলে আপনার কাছে গাড়ির অভাব নিশ্চয় নেই। সাধারণত বড় লোকেরা সবসময় প্রাইভেট গাড়ি ব্যবহার করে, আর তার উপর আপনি একজন প্রবাসী বাঙালি। আপনার নিজের কোনো গাড়ি নেই, একথা বিশ্বাস করার যোগ্য নয়। তাহলে হঠাৎ আপনি সেদিন বাসে করে যাচ্ছিলেন কেন? কথাটা শুনে মালিক বেশ অবাক হয় আর ভাবে ছেলেটির মাথায় বুদ্ধি আছে। তারপর মৃদু হেসে মালিক বলে উঠল, আমি বেশ অনেকদিন পরই দেশে ফিরি। আমি বিদেশে থাকলেও নিজের দেশকে আমি ভীষণ ভালোবাসি, আর দেশের প্রতি ভালোবাসাকে মিস করতে চাইনি কখনোই। যতই আমি একজন প্রবাসী বাঙালি হই না কেন, এই দেশেই তো আমার জন্মভূমি। সবসময় আমি বিলাসবহুল জীবনের মাঝেই থাকি, তাই দেশের আর 5 জন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে আমি ভালোবাসি। মানে যতদিন আমি দেশে থাকি, তাই সেই সময়গুলো আমি বাস, ট্রেন, সিএনজি, পায়ে হেঁটে চলা, এই ব্যাপারগুলোতেই আমি বেশ এনজয় করি। আর সেদিনও আমি কাজের ব্যাপারে এক জায়গায় কথা বলে টাকা নিয়ে বাসে করে ফিরছিলাম। তবে ভুল করে আমি ব্রিফকেসটা ফেলে দিয়ে চলে আসে আমার অনেক টাকা। তাই আর খোঁজ নেওয়ার কথা ভাবিনি, কারণ আমি নিশ্চিত ছিলাম যে ওই টাকা আর পাওয়া যাবেও না। তবে তুমি যে এই ব্রিফকেসটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছো, এটা শুনে সত্যিই আমি খুব খুশি হয়েছে। বলো তোমার কি লাগবে? স্যার, আমার একটা কাজের খুব দরকার। মাকে নিয়ে একা থাকি, তাই একটা কাজের খুবই দরকার। আচ্ছা, এখন তুমি কি করছো? কোথায় থাকো? বাড়িতে আর কে কে আছে? সব কিছু ডিটেলস জানতে চাই। সব কিছু শুনে মালিকের আরণ্যকের প্রতি একটা মায়া কাজ করে এবং আরণ্যককে একটা পরামর্শ দেয় আর বলে, আরণ্যক,
আমি ধরেই নিয়েছিলাম যে ওই টাকা আর আমি ফেরত পাবো না, কিন্তু যখন তুমি আমাকে সেই টাকা ফেরত দিতে এসেছো তখন আমি তোমাকে একটা কথা বলতে চাই। আর সেটা হলো যে ওই টাকাগুলো দিয়ে তুমি নিজে একটা বিজনেস স্টার্ট করো। যদি এই টাকার পরেও আরও টাকা লাগে তাহলে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সব রকম সাহায্য করব। এবং পরে বিজনেস দাঁড়িয়ে গেলে তখন এই সাহায্যের টাকাটাই না হয় শুধু মিটিয়ে দিও। আসলে আমিও একদিন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম, আমাকেও অনেক পরিশ্রম করতে হয়েছে, তারপরে আজ আমি এই জায়গায় পৌঁছেছি। আর তোমাকে দেখে আমার নিজের কথা মনে পড়ছে, আর তোমার মধ্যে আমি সেই সব গুণগুলো দেখতে পাচ্ছি। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এই রকম নানা কথা বলে মালিক আরণ্যকের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করে আর নিজের জীবনের হাজার পরিশ্রম, দুঃখ, কষ্ট, কাজ সব কিছু আরণ্যককে বলে আরণ্যককে অনেক মোটিভেট করে। আরণ্যক মালিকের কথা শুনে অনেক ইন্সপায়ার হয় এবং তারপর সে নিজেকে প্রতিষ্ঠিত করার কাজে লেগে পড়ে। তার মনে অনেক সাহস জন্মায়, জড়তা দূর হয়। এরপর দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো বছর, আর আজ সে প্রতিষ্ঠিত। বর্তমান। হঠাৎ এতগুলো বছর পর এইসব কথা ভাবছিল আরণ্যক, আর ভাবতে ভাবতেই তার চোখে জল চলে আসে, কারণ আজ সে পেরেছে। সেই অযোগ্য ছেলেটা পেরেছে নিজের যোগ্যতাকে প্রতিষ্ঠিত করতে, তার চ্যালেঞ্জটাকে রাখতে পেরেছে। অন্যদিকে ভাবনা নিজের ভুলগুলো বুঝতে পারে, সে অঝরে কাঁদতে থাকে। পরদিন আরণ্যকের সাথে কথা বলতে ভাবনা আবার তার অফিসে যায়, কিন্তু আরণ্যক সে কথা জানতে পেরে ভাবনাকে নানাভাবে ইগনোর করতে থাকে। সেদিন কিছুতেই আরণ্যক ভাবনার সাথে দেখা করে না। সেদিন নিরাশা হয়ে ভাবনা বাড়ি ফিরে আসে। এইভাবেই বেশ কিছুদিন কাটে, কিন্তু আরণ্যক ভাবনার সাথে দেখা করে না। কিন্তু ভাবনা যে তার সাথে দেখা করতে, কথা বলতে আসে, সেই বিষয়ে আরণ্যক সব কিছুই জানে। একদিন বেশ অনেকক্ষণ ভাবনা অপেক্ষা করার পরও যখন আরণ্যক আসে না তার সাথে কথা বলতে, তখন প্রায় খুব রেগেই ভাবনা একেবারে সোজা চলে যায় আরণ্যকের কেবিনে। সেখানে যথারীতি আরণ্যকের সাথে তার কোম্পানির লোকের খুব জরুরি মিটিং চলছিল, কিন্তু মিটিংয়ের মাঝখানে এইভাবে বাইরের কেউ প্রবেশ করার জন্য সবাই খুব অবাক চোখে ভাবনার দিকে তাকিয়ে থাকে। ভাবনা এইভাবে সকলকে অগ্রাহ্য করে আরণ্যকের কেবিনে প্রবেশ করার জন্য একজন ফিমেল কলিগ ভাবনার পিছন পিছন এসে ভাবনাকে আটকাতে থাকে, কিন্তু ভাবনা তার কোনো কথা না শুনে আরণ্যকের কেবিনে চলে আসে। ঠিক তখন সেই ফিমেল কলিগ ভাবনাকে বলতে লাগলো, চলুন মিস, এখানে এখন মিটিং চলছে, আপনি পরে আসবেন। আমি বললাম তো আজ আমি কথা না বলে কোথাও যাব না। ভাবনার কথা স্পষ্ট শুনতে পায় আরণ্যক। আজ ভাবনার চোখে এমন এক তেজ দেখতে পেল সে। নিজের সাথে কথা বলার জন্য ভাবনার মধ্যে এত উতলা হতে দেখে আরণ্যক মনে মনে খুব খুশি হলো। ফিমেল কলিগ ভাবনার হাত ধরে বাইরে নিয়ে যেতে শুরু করলে আরণ্যক নিজের হাতের ইশারায় সেই ফিমেল কলিগকে বারণ করে। আরণ্যকের ইশারা বুঝতে পেরে সেই ফিমেল কলিগ ভাবনাকে না নিয়েই কেবিন থেকে বেরিয়ে যায়। ভাবনা আরণ্যকের দিকে একবার তাকালো, আর আরণ্যকও তার চেয়ারে হেলান দিয়ে ভাবনার দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর আরণ্যক সবাইকে বলল, আচ্ছা, এই মিটিংটা একটু অফ করতে চাই। আপনারা যদি একটু রাজি থাকেন তাহলে আমি মিনিট 10 পরেই আবার মিটিংটা শুরু করব। আরণ্যকের কথা শুনে মিটিংয়ে সবাই রাজি হয়ে যায়, আর তখনই সবাই আরণ্যকের কেবিন ছেড়ে চলে যায়। সবাই চলে যেতেই আরণ্যক ভাবনার সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, তা শহরের 1 নম্বর শিল্পপতি বড়লোক বাপের অহংকারী মেয়ে আমার কাছে কি করতে এসেছে তা জানতে পারি কি? আরণ্যকের কথা শুনে বেশ অবাক হয়ে ভাবনা আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আজ আর আরণ্যক সেই আগের আরণ্যক নেই, সে এখন দেশের টপ বিজনেসম্যান। তার কথাবার্তা যেমন পরিবর্তন হয়েছে, তেমনি তার বেশভূষাতেও। ভাবনা কিছু বলছে না দেখে আরণ্যক বেশ রূঢ় গলায় বলে উঠল, তা এখানে যদি কোনো জরুরি কথা বলতে এসেছো তাহলে বলতে পারো, আমার হাতে ফালতু সময় নেই, নাহলে ওইদিকে দরজা, চলে যেতে পারো। আরণ্যকের এমন ব্যবহারে ভাবনার চোখে জল চলে আসে, আর ভাবনা কোনো কথা না বলেই দরজা খুলে বাইরে চলে যায়। আরণ্যক ভাবনা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে না ভাবনা? খুব কষ্ট হচ্ছে। আমারও সেদিন হয়েছিল, আমিও কেঁদেছিলাম। সেদিন আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়েছিল, আজ তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এই কষ্টটা তোমারও পাওয়ার দরকার ছিল, নাহলে তুমি কোনোদিনও বুঝতে পারবে না কাউকে কষ্ট দিলে ঠিক তার কতটা কষ্ট হয়। ভাবনাকে অনেকটা অপমান করে আরণ্যক তার কেবিন থেকে বেরিয়ে যেতে বলে, তবে যাওয়ার আগে ভাবনার চোখে জল আরণ্যকের হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে।
কারণ সত্যি বলতে মনে মনে আরণ্যক আজও ভাবনাকেই ভালোবাসে। আজও ভাবনা আরণ্যকেরই ক্রাশ। ভাবনাকে পেতেই তো আজ এত কিছু। তাছাড়া ভাবনা যদি সেদিন আরণ্যককে অপমান না করতো তাহলে আরণ্যক কোনোদিনই পারতো না এই জায়গায় দাঁড়াতে। সেদিনের ওই অপমানের জেদটাই আজ আরণ্যককে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। আর আরণ্যক তো চেয়েছিল ভাবনা আসুক তার কাছে, আর তাই হয়েছে। অবশেষে আরণ্যক ঠিক করে ভাবনার সাথে কথা বলবে। কী কারণে ভাবনা আরণ্যকের সাথে দেখা করতে চাইছে তা আরণ্যক জানবে। এরপর আরণ্যক বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরেও আরণ্যককে বারবার ভাবনার সেই জল ভরা চোখ তাড়া করে বেড়াচ্ছে। ঠিকমতো খেতে পাচ্ছে না, কোনো কাজে মন দিতে পারছে না। নিজেকে কেমন যেন একটা অস্থির অস্থির লাগছে। তাই বিছানা থেকে উঠে আরণ্যক নিজের ফোনটা নিয়ে একজনকে ফোন করলো আর বলল, আজ অফিসে যে মেয়েটা এসেছিল তার সব ডিটেলস আছে তোমার কাছে? মানে তুমি কি জানো সেই মেয়েটা অফিসে কেন এসেছিল? না স্যার, আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি বলছেন যে ওনার সব কথা আপনাকেই বলবেন, তাই সঠিক করে আমি কিছুই জানি না। আচ্ছা, তাহলে ওই মেয়েটির সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে? হ্যাঁ স্যার, আছে। আসলে আপনার রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা ফাইল ফেলে গেছে। অফিসে সেটা আছে, হয়তো তাতে ওনার সাথে যোগাযোগ করার কিছু নাম্বার থাকবে। তাহলে আমাকে সেটা দেখে বলো কিছু যদি পাও। কিন্তু স্যার, ওটা তো অফিসে আছে, আর রাতে এখন অফিসে কেউ নেই। কাল সকালে গিয়ে আমি আপনাকে সেই ফাইলটা দিব। আচ্ছা ঠিক আছে। এই বলে আরণ্যক ফোন কেটে দেয়। তারপর সারা রাত আরণ্যক একটুও ঘুমাতে পারেনি। সকাল হতে আরণ্যক অফিসে চলে আসে। এত সকালে অফিসে কেউ ছিল না, তাই নিজের রিসেপশনে গিয়ে ফাইলটার খোঁজ করে। আর আরণ্যক সেই ফাইলটা পেয়েও যায়। ফাইলটা সাথে নিয়েই আরণ্যক নিজের কেবিনে যায়। নিজের চেয়ারে বসে আরণ্যক ভাবনার ফেলে যাওয়া ফাইলটা দেখতে শুরু করলো। আর ফাইলটা দেখেই আরণ্যক সমস্ত ব্যাপার বুঝতে পারল। তারপর আরণ্যক ভাবনাকে ফোন করলো, নিজেকে অফিসের কলিগ হিসেবে পরিচয় দেয়। ভাবনা তাই বেলার দিকে অফিসে আসবে বলে কথা দেয়। ঘড়িতে তখন 10:30। ভাবনা আসে আবার আরণ্যকের সাথে কথা বলতে। আবার তারা দুজনে মুখোমুখি দাঁড়ায়। আরণ্যক জিজ্ঞেস করে, কি দরকার আমার সাথে? ভাবনা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আসলে আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ। যদি আপনার কোম্পানি টাকা দিয়ে আমাদের ব্যবসার শেয়ার কিনে ইনভেস্ট করেন তাহলে আমাদের ব্যবসার কাজে খুব হেল্প হয়। ভাবনার কথা শুনে আরণ্যক জানায় যে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, এই বিষয়ে আমি ভেবে জানাবো। এরপর ভাবনা আরও কিছু বলতে যায় তাদের পুরনো ব্যাপারগুলো নিয়ে, কিন্তু আরণ্যক শুনতে চায় না। বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। রাতে আরণ্যক নিজের বিছানায় শুয়ে ভাবনার কথা ভাবে। এত বছর পর ভাবনার এমন অবস্থা দেখে তার খারাপ লাগে, কিন্তু মনে মনে নিজের চ্যালেঞ্জগুলো সফল হবার কারণে এক প্রকার খুশিও হয়। আর তাই আরণ্যক নিজের রুমের আয়নার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, সাবাস অরণ্যক, সাবাস, তুই পেরেছিস। তুই সেটা সম্ভব করে দেখিয়েছিস যেটা কেউ কল্পনাই করতে পারেনি। এখন তুই দেশের টপ বিজনেসম্যান। কিন্তু এখন যে আমার আর একটা কাজ বাকি আছে, যাকে পাওয়ার জন্য আমি এত কিছু করেছি, আর তাকে পাওয়ার এটাই সুবর্ণ সুযোগ। এটাকে তো আমার কাজে লাগাতেই হবে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে আরণ্যক মনে মনে কিছু একটা ভেবে হাসতে থাকে। পরের দিন সকালে আরণ্যক অফিসে গিয়ে আবার নিলয়কে বলে ভাবনাকে অফিসে আসার কথা বলে। নিলয়ও আরণ্যকের কেবিন থেকে বেরিয়ে ভাবনাকে ফোন করে আর বলে, হ্যালো, আমি নিলয় বলছি, চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডিয়া থেকে বলছি। আপনাকে আজ একবার অফিসে আসতে হবে। স্যার বলেছেন আপনার সাথে কিছু জরুরি কথা আছে। নিলয়ের কথা শুনে ভাবনা উপাস থেকে বলে উঠল, ঠিক আছে, আমি যথাসময়ে অফিসে চলে আসব। ভাবনা অফিসে এলে নিলয় ভাবনাকে আরণ্যকের কেবিনে পৌঁছে দিয়ে বাইরে বেরিয়ে যায়। নিলয় চলে যাওয়ার পর ভাবনা আরণ্যককে জিজ্ঞেস করে, বলুন, আজ আপনি আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছেন? বলছি একটু অপেক্ষা করো। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? চেয়ারে বসো, তারপর বলো ঠান্ডা গরম কিছু খাবে। আজ হঠাৎ আরণ্যকের মুখে এমন কথা শুনে ভাবনার বেশ সন্দেহ হয়। আর মনে মনে ভাবে, আজ আরণ্যকের ব্যবহার অন্যরকম লাগছে। এত ভালো ব্যবহার করছে, তার পেছনে কি সত্যি কোনো কারণ আছে? আরণ্যক আবার ভাবনাকে ইশারায় চেয়ারে বসতে বলে। ভাবনা চেয়ারে বসলে আরণ্যক একটা ফাইল ভাবনার দিকে এগিয়ে দেয়। তা দেখে ভাবনা জিজ্ঞেস করে, এটা কি? পড়ে দেখো, সবই বুঝতে পারবে। তারপর ভাবনা ফাইলের সমস্ত কাগজগুলো পড়ে দেখে রীতিমতো অবাক। আর বেশ রেগেই ভাবনা বলে উঠল,
এসব কি আরণ্যক? কেন, পড়ে বুঝতে পারোনি? আমি পড়েছি আর ভালো করে বুঝতেও পারছি। তুমি এরকম একটা প্রস্তাব আমাকে দেওয়ার সাহস কি করে করলে? ঠিক সেইভাবেই সাহস হয়েছে, যেভাবে তুমি আমার সাথে কি কি করছো তা জানা সত্ত্বেও আবার আমার কাছে সাহায্যের জন্য এসেছো। আর হ্যাঁ, তুমি যদি এগ্রিমেন্টসে রাজি থাকো তাহলেই আমি তোমাদের ব্যবসায় সাহায্য করব। না হলে না হলে কি? নাহলে কি সেটা তো তুমি ভালো করেই জানো। দরকার নেই তোমার কোনো সাহায্যের। ভেবে বলছো তো তুমি? আমি পরিষ্কার করেই বলছি, জাস্ট একটা ডিল, আর তোমার সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। দরকার নেই আমার কোনো সমস্যার সমাধান। এই বলে ভাবনা আরণ্যকের দেওয়া ফাইলটা আরণ্যকের দিকে ছুঁড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। ভাবনা কেবিন থেকে বেরিয়ে গেলে আরণ্যক বলে উঠল, এগ্রিমেন্টে তোমাকে তো রাজি হতেই হবে ভাবনা। ভাবনা বাড়ি ফিরে এসে আরণ্যকের কথাই ভাবতে থাকে আর মনে মনে বলে ওঠে, এত কিছুর পরেও আরণ্যক তাকে বিয়ে করতে চায়, কিন্তু কেন? এর পেছনে আরণ্যকের নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য আছে, কিন্তু সেটা কি? ভাবনা নিজের ঘরে বসে এইসবই ভাবছিল। এমন সময় ভাবনার ফোনটা বেজে উঠল। ভাবনা ফোন তুলতে ওপাশ থেকে একজন পুরুষ বলে উঠল, ভাবনা বেটা, কিছু কি ব্যবস্থা করতে পারলে? না হলে যে কোম্পানির সকল কর্মচারী এবার না খেতে পেয়ে মারা যাবে। না না ম্যানেজার আঙ্কেল, আমি কিছু একটা ব্যবস্থা নিশ্চয় করব। আচ্ছা বেটা, এখন তুমি আমাদের ভরসা। কোম্পানির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, যা করার তাড়াতাড়িই করো। এই বলে ম্যানেজার আঙ্কেল ফোন কেটে দেয় আর ভাবনা ভারী দুশ্চিন্তায় পড়ে যায় আর ভাবে, তখন আমি কি করব? তাই অনেক ভেবে ভাবনা আরণ্যককে ফোন করে আর বলে, আমি আপনার শর্তে রাজি আছি। গুড, ভেরি গুড, আমি খুশি হয়েছি, কিন্তু তাও আমি বলবো তুমি 2 দিন আরও সময় নাও, ভালো করে ভেবে আমাকে তোমার উত্তর দিও। না না, আমার কাছে এত সময় নেই। আমি বললাম তো আমি রাজি আছি। তাহলে কাল আবার একবার অফিসে এসো, এগ্রিমেন্টটা ভালো করে পড়ে সাইনটা করে দিয়ে যেও। আরণ্যকের কথা শুনে ভাবনা আর কোনো কথা না বলে ফোন কেটে দেয়। ওদিকে আরণ্যক মনে মনে খুব খুশি হয়। ভাবনাদের ব্যবসার অবস্থা শোচনীয়, তাই আরণ্যক ভাবনাকে অফিসে ডেকে একটা এগ্রিমেন্টের কথা বলেছিল, আর সেটা হলো ভাবনাকে আরণ্যককে বিয়ে করতে হবে, আর তার পরিবর্তে ভাবনাদের ব্যবসা যা সাহায্য লাগবে তার সব আরণ্যক করবে। ভাবনার বাবা ছিল শহরের বিজনেসম্যান, কিন্তু আরণ্যক হলো দেশের টপ বিজনেসম্যান। টাকার কোনো অভাব নেই তার। ভাবনার এই অসহায়তাকে কাজে লাগিয়ে আরণ্যক ভাবনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আরণ্যক খুব ভালো করে জানতো যে ভাবনা এই এগ্রিমেন্টে রাজি হবেই, রাজি ভাবনাকে হতেই হবে, আর সেটাই হয়েছে। ভাবনাও খুব ভালো করেই জানে যে তাকে বিয়ে করার পিছনে আরণ্যকের নিশ্চয়ই কোনো ফোন দিয়েছে, হয়তো অতীতে করা অপমানের প্রতিশোধ নিতে ভাবনাকে তার বিয়ে করা। আর এখানে ভাবনার কিছুই করার নেই, তার বাবার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য এইটুকু কাজ তাকে করতেই হবে। তাই অবশেষে ভাবনা আরণ্যকের প্রস্তাবে রাজি হয়েছে। পরের দিন সকালে ভাবনা আবার আরণ্যকের অফিসে এলে আরণ্যক ভাবনাকে চেয়ারে বসতে বলে একটা ফাইল ভাবনার দিকে এগিয়ে দিল। ভাবনা আবার ফাইলটা ভালো করে পড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে পেপারটা সাইন করে দেয়। তারপর ভাবনা সেই ফাইলটা আরণ্যককে দিলে আরণ্যক ফাইলটা দেখে বলে উঠল, ভেরি গুড, আর তোমার কোনো চিন্তা নেই, তোমার কোম্পানির সকল দায়িত্ব আজ থেকে আমার। এবার তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর হ্যাঁ, আজ রাতেই বিয়ে, আমি সব রকম ব্যবস্থা করে রেখেছি। বাইরে বেরিয়ে দেখবে একটা গাড়ি আছে, ওতে করে তুমি এখন সাজতে যাবে। এইসব কথা শুনে ভাবনা তো খুব অবাক, আর বেশ একটু জোরেই বলে উঠল, আজকেই? হ্যাঁ আজকে, শুভ কাজে বেশি দেরি করতে নেই, এটা তো তুমি জানো না। যাও যাও, গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। আমি আজ বিয়ে করতে পারবো না। কেন? এভাবেই কাউকে না জানিয়ে আমি বিয়ে করতে চাই না। জানাতে কে বারণ করেছে? বিয়েটা হয়ে গেলে তুমি যাকে ইচ্ছে তাকেই জানিও, আমার কোনো আপত্তি নেই। না, আমি এইভাবে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। কি বললে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি এগ্রিমেন্টটা বাতিল করে দিচ্ছি, এরপর যা হওয়ার তাই হবে। তোমার কোম্পানি এসে তো যাবেই, সাথে আমার সাথে এগ্রিমেন্ট না পালন করার জন্য আমি আইনি ব্যবস্থা নেব, আর তাতে তোমার জেলও হতে পারে। এবার তুমি বলো তুমি কি করতে চাও? সব শুনে ভাবনার চোখে জল, কি করবে কিছুই বুঝতে পারছে না।
তাই অবশেষে ভাবনা রাজি হয়ে আরণ্যকের কেবিন থেকে বেরিয়ে আরণ্যক ভাবনার জন্য যে গাড়ি বলে রেখেছিল সেই গাড়িতে করে ভাবনা চলে যায় আর নিজের কেবিনের জানালা দিয়ে বাইরের সবটা আরণ্যক দেখে। তার কিছুক্ষণের মধ্যে আরণ্যক ভাবনার বিয়ে হয়ে যায়। সব নিয়ম মেনেই আরণ্যক আর ভাবনার বিয়ে হয়। ফুলশয্যার সেই রাত আগত। ভাবনা বেশ মিষ্টি করে সেজে আরণ্যকের ঘরে আরণ্যকের বিছানায় বসেছিল। বেশ অনেকক্ষণ ভাবনা অপেক্ষা করার পর অবশেষে আরণ্যক ঘরে এলো। ভাবনার খুব ভয়ও করছে, কিন্তু তার সমস্ত ভয়কে দূরে সরিয়ে মনে বেশ অনেকটা সাহস সঞ্চয় করে মাথা ঘোমটা দিয়ে বসে রইল। আরণ্যক ঘরে ঢুকে বেশ কিছুক্ষণ ভাবনার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এইসব কি? ভাবনা প্রথমে কিছুই বুঝতে পারে না, তারপর ঘুমটা উঠিয়ে ঘরের চারিদিকে দেখতে লাগলো। ভাবনা মনে মনে ভাবলো যে হয়তো সে কিছু করেছে, তাই ঘোমটা তুলে ঘরের চারিদিকে দেখতে লাগলো। আর দূরে দাঁড়িয়ে আরণ্যক সবটা দেখছিল। ঘরে যখন তেমন কিছুই ভাবনা দেখতে পেল না, তখন ভাবনা বেশ অবাক হয়ে আরণ্যককে জিজ্ঞেস করলো, তুমি এসব বলতে কি বলছিলে? এক দৃষ্টিতে ভাবনার দিকে আরণ্যক তাকিয়েছিল। ভাবনার প্রশ্নে আরণ্যক আবার নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, কেন, তুমি জানো না? শান্ত স্বরে ভাবনা উত্তর দিল, না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কেন এইভাবে সংসারে আমার খাটের ওপর বসে আছো? আর ওটা আমার খাট, আমি ঘুমাই, আর আমি আমার খাট কারোর সাথে শেয়ার করতে পারবো না। আরণ্যকের কথায় ভাবনা বেশ অবাক হয়ে বলে উঠল, তাহলে আমি কোথায় থাকবো? সেটা আমি জানি না, সেটা তোমার চিন্তা, তুমি নিজেই করো। এই বলে আরণ্যক নিজের বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। একবার তাকিয়েও দেখল না। ভাবনা মনে মনে বলে উঠল, হ্যাঁ মানছি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে মানুষ এতটা নিষ্ঠুর হয়ে যায়? ভাবনা কথাগুলো বলতে বলতে নিজের চোখের জল মুছে ঘরে একটা সোফা ছিল তাতেই বসে রইল। ঘরের আলো জ্বলছিল, কেউ আলো বন্ধ করেনি। ওইভাবেই বসে থাকতে থাকতে ভাবনা কখন ঘুমিয়ে পড়েছিল সেটা ভাবনা নিজেও জানে না। যখন ঘুম ভাঙল তখন ভাবনা নিজেকে বিছানায় আবিষ্কার করলো। নিজেকে বিছানায় দেখে প্রথমে ভাবনা খুব অবাক হলো। ভাবলো, আমার কি ঘুমের ঘোরে হাঁটা চলার অভ্যেস আছে? কিন্তু সেটা থাকলে তো আমি আগে জানতে পারতাম। আর যদি তা না হয়ে থাকে, তাহলে আমাকে এখানে কে আনলো? আরণ্যক, সেটা কিভাবে সম্ভব? নিজের ব্যক্তিগত বিছানায় আমাকে এনে শুইয়ে দেবে? সেটা হতে পারে না। তাহলে আমি এখানে এলাম কি করে? আমাকে কি ভূত ধরেছে? ভগবান, আমাকে বাঁচাও। বিয়ের পরদিনে আমি ভূতের কবলে পড়তে চাই না। আমাকে রক্ষা করো। এখন আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যাই বাবা। পরে আবার আমাকে তার বিছানায় বসে থাকতে দেখলে শুধু শুধু অনেক কথা শোনাবে। কিন্তু ওই বেটা গেল কোথায় সকাল সকাল? ভাবনাকে নিজের মনে এমন বিড়বিড় করে কথা বলতে দেখে আরণ্যক বলে উঠল, তোমার কি মাথায় কিছু সমস্যা আছে? দরজার কাছ থেকে আচমকা কারোর আওয়াজ শুনতে পেয়ে ভাবনা বেশ একটু চমকে গেল আর সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। ভাবনাকে এমনভাবে দাঁড়াতে দেখে আরণ্যক ভাবনাকে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি এভাবে লাফিয়ে উঠলে কেন? আমার বিছানায় কি কাকড়া বিছে আছে যেটা তোমাকে কামড় দিয়েছে? আরণ্যকের কথা শুনে ভাবনার ঠোঁট চেপে বলে উঠল, নিজে এত বড় একটা কাঁকড়া বিছে, সে থাকতে আবার নতুন করে কোনো কাঁকড়া বিছের উপদ্রব আমি আর সহ্য করতে পারবো না। ভাবনাকে বিড়বিড় করে কথা বলতে দেখে আরণ্যক আবার বলে উঠল, তুমি কি বিড়বিড় করছো? না, আমি বলছি যে আমি বিছানায় এলাম কি করে? কি করে আসবে? রাতে তো আর তোমার হাঁটা চলার অভ্যেস নেই। সোফা থেকে রাতের বেলায় তুমি পড়ে যাচ্ছিলে, তাই আমি তোমাকে এনে রেখেছি। আচ্ছা। এরপর আরণ্যক আবার বেরিয়ে যায়। তখন ভাবনা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি? কি বলে তুমি? তুমি ওকে প্রশ্ন করছো? সাহস তো কম নয় তোমার। তোমার সাথে একটু ভালো করে কথা বলছে বলে তুমি কি আমার মাথায় উঠে নাচতে চাইছো? এখানে তুমি আছো, ঠিক তোমার মতো করেই থাকবে। আমার ব্যাপারে বেশি মাথা ঘামাতে আসবে না। কথাগুলো বলেই আরণ্যক ঘর থেকে বেরিয়ে গেল। ভাবনার মনটা খারাপ হয়ে গেল। দুফোঁটা জল চোখের কোণা বেয়ে নিচে পড়ে গেল। ভাবনা নিজের চোখের জল মুছে বাথরুমে যায়। ফ্রেশ হয়ে নিজের রুমেই ভাবনা বসেছিল। এমন সময় দরজায় টোকা পড়ে। ভাবনা গিয়ে দরজা খুলে দেয়। তখন দরজার ওপাশ থেকে একজন কাজের মেয়ে বলে উঠল, বৌদিমণি, আপনি সকাল থেকে কিছুই খাননি আর ঘর থেকেও বেরোননি। খিদে পেয়েছে নিশ্চয়ই। এই নিন, খাবার খেয়ে নেবেন। কাজের মেয়েটি খাবারের ট্রেটা ভাবনার হাতে দিয়েই চলে গেল।
ভাবনা আবার ঘরে ফিরে এসে খাবারগুলো খেয়ে বিছানায় বসেছিল। এমন সময় তার মনে পড়লো একবার বাড়িতে ফোন করবে, তাই তার বাবাকে ফোন করলো। হ্যালো রেখাদি, বাবা কেমন আছে? স্যার ভালো আছে, তোমার কথা জিজ্ঞাসা করছিল তুমি কবে আসবে। আমি দেখছি, তুমি বাবার খেয়াল রেখো, আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে দিদিমণি। এরপর ভাবনা ফোন কেটে ঘরে বসেই ছিল, তাই ভাবলো একা একা ঘরে কি করবে, একবার বাইরে গিয়ে দেখাই যাক। তাই ভাবনা নিজের ঘর থেকে বেরিয়ে দোতলায় ঘুরতে থাকে। দোতলায় বেশ অনেকগুলো ঘর আছে, তবে একটা ঘরের কাছে এসে ভাবনা দাঁড়িয়ে যায়। ঘরটা বাইরে থেকে বন্ধ, কিন্তু কেন? তারপর ভাবলো হয়তো স্টোর রুম, সেই জন্যই ঘরটা বন্ধ রেখেছে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ভাবনা নিচে নামতেই এদিক সেদিক দেখতে লাগলো। তারপর ভাবনার চোখ গেল রান্নাঘরের দিকে। ভাবনাকে দেখে রান্নাঘর থেকে একজন বেরিয়ে এলো, যে সকালে ভাবনাকে খাবার দিতে গিয়েছিল। ভাবনাকে দেখে জিজ্ঞেস করলো, বৌদিমণি আপনি এখানে? কিছু দরকার? আমাকে ডাকতে পারতেন, আমি চলে যেতাম আপনার কাছে। না, আসলে ঘরে একা একা ভালো লাগছিল না, তাই বেরিয়ে এলাম। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই, তোমরা কাজ করো, আমি বাড়িটা ঘুরে দেখছি। আর হ্যাঁ, আমি তো এখানে কাউকে চিনি না, তোমার নাম কি যদি আমাকে একটু বলতে? ও এই ব্যাপার, আমার নাম সীমা। দাঁড়াও, আমি সবাইকে ডাকছি, তারপর তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই বলে সীমা বাড়ির বাকি সদস্যদের ডেকে আনলো। তারপর এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিল সীমা। তারপর ভাবনা আবার একাই বাড়িটা ঘুরতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরার পর আবার সীমার কাছে এসে ভাবনা জিজ্ঞেস করলো, আচ্ছা আরণ্যক কখন আসবে, তুমি কি কিছু জানো? এরপর ভাবনা উপরে এসে নিজের ঘরেই থাকে। দুপুরে খাবার ভাবনা নিচেই খেয়েছে। খাবার খেয়ে কোথায় ঘুমাবে এ কথা ভাবতে ভাবতে ভাবনা বিছানাতেই ঘুমিয়ে পড়ে। কতক্ষণ ঘুমিয়েছে সেটা ঠিক করে ভাবনা জানে না। ঘুম ভাঙে তার তখন যখন কেউ ভাবনাকে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে টেনে নিচে নামিয়ে দেয়। ঘুমের মধ্যে এমনটা হওয়ার জন্য প্রথমে ভাবনা সবটা বুঝতে না পারলেও পরে আরণ্যকের চিৎকারে সবটা বুঝতে পারে ভাবনা। আর আরণ্যকের এমন ব্যবহার দেখে ভাবনা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। মুখে কিছু কথা বলল না, শুধু মাঝে মাঝে ভাবনার গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছিল। সেটা নজর আরণ্যকের এড়িয়ে না গেলেও আরণ্যক ভাবনাকে কাঁদতে দেখে বলে উঠল, এইসব নাটক বন্ধ করো। এখন কি কথায় কথায় তোমার চোখে জল চলে আসে? আর একদিকে চোখে জল আসা ভালো, কারণ একদিন আমিও কেঁদেছিলাম কি না? আর তোমাকে আমি আগেও বলেছি আমার বিছানায় তুমি শুবে না। তাহলে কোন সাহসে আমার বিছানায় তুমি শুয়েছো বলো তো? আরণ্যকের চিৎকারে ভাবনা কিছুটা চমকে গিয়ে বলে উঠল, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। এই বলে ভাবনা বাথরুমে চলে যায়। যদিও আরণ্যক জানে এখন ভাবনা কাঁদবে, হয়তো সে কথা ভেবে আরণ্যকেরও কষ্ট হচ্ছে, কিন্তু সে কিছুই করবে না। এইভাবে নানা কথায় নানা কারণে আরণ্যক ভাবনাকে অপমান করত, কষ্ট দিত। এইভাবে চলতে চলতে একদিন ভাবনা খুব চুপচাপ হয়ে যায়। বেশি কথা বলে না কারোর সাথে, ঘর থেকে বের হয় না, নিজের কোম্পানির কোনো খবর নেয় না। শুধু মাঝে মাঝে ভাবনা তার বাবার সাথে কথা বলে, আরণ্যকের সাথেও আর কথা বলে না। আরণ্যক মাঝে মাঝে খেয়াল করে যে ভাবনা কতটা চুপচাপ হয়ে গেছে। এমনই একদিন অনেকটা রাতের দিকে ভাবনার ঘুম ভেঙে যায়। বিছানার দিকে তাকিয়ে দেখে সেখানে আরণ্যক নেই। মনে মনে ভাবনা ভাবল, এত রাত আরণ্যক কোথায় গেল? তাই বিছানা থেকে উঠে ভাবনা দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা খোলাই আছে। তাই ভাবনার বুঝতে অসুবিধা হলো না যে আরণ্যক বাইরে গেছে। তাই ভাবনাও দরজা খুলে বাইরে বেরিয়ে চারিদিকে আরণ্যককে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তারপর সে বন্ধ ঘরটার কাছে এসে ভাবনা কার যেন গলার আওয়াজ শুনতে পেল। ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করলো। তারপর বুঝতে পারলো যে এটা আরণ্যকেরই গলার স্বর। সামনে এগিয়ে এসে দেখলো সেই স্বর সামনের বন্ধ ঘর থেকেই আসছে। কিন্তু বন্ধ ঘরে আরণ্যক কার সাথে কথা বলছে তাই জানার জন্য দরজার কাছে এসে কান লাগিয়ে ভিতরের কথা শোনার চেষ্টা করলো। তবে যেটুকু শুনতে পেয়েছে তাতে ভাবনা বুঝতে পারে যে আরণ্যক কোনো মেয়ের সাথে কথা বলছে। বারবার সেই মেয়ের কাছে কৈফিয়ত চাইছে যে তার সাথে সে এমন কেন করেছিল। এসব কথা ভাবনা কিছু বুঝতে পারে না, তবে মনে মনে তার খুব কষ্ট হয় আর ভাবে, তাহলে কি আরণ্যক এখন অন্য কাউকে ভালোবাসে আর সেজন্য আমার সাথে এমন ব্যবহার করে? কথাগুলো মনে মনে বলতেই চোখ দিয়ে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। সেই জলগুলো নিজের হাত দিয়ে মুছে নিজের ঘরে চলে আসে আর এসে নিজের জায়গায় শুয়ে থাকে। এরই কিছুক্ষণ পর আরণ্যক ঘরের ভিতর আসে।
ভাবনা ঘুমের ভান করতে থাকে। আরণ্যক ঘরে এসে বেশ কিছুক্ষণ ভাবনার দিকে তাকিয়ে থাকে, তারপর নিজের বিছানায় ঘুমিয়ে যায়। আরণ্যক ঘুমিয়ে গেলে ভাবনা উঠে বসে আর মনে মনে বলে ওঠে, আমাকে জানতেই হবে আরণ্যক কাকে ভালোবাসে। আর যদি সত্যি কাউকে ভালোবাসে তাহলে আমাকে বিয়ে করলো কেন? শুধু কি প্রতিশোধ নেওয়ার জন্য? কিন্তু এটা আরণ্যক করতে পারে না। আমি কাল যে করেই হোক ওই ঘরের মধ্যে কি আছে তা জানার চেষ্টা করব। এইসব ভাবতে ভাবতে সেই রাতটা ভাবনা নির্ঘুমেই কাটালো। সকাল হতেই আরণ্যক আবার বেরিয়ে যায়। তারপর সেই ঘরের কাছে গিয়ে দেখলো দরজা বন্ধ আছে। বারবার ধাক্কা দিয়েও দরজা খুলতে পারল না, তাই ব্যর্থ হয়ে আবার নিজের ঘরে চলে আসে। কিন্তু তাকে তো যে করেই হোক দরজাটা খুলতেই হবে। মনে মনে ভাবলো, ওই ঘরের চাবি কি শুধু আরণ্যকের কাছেই আছে? দেখি একবার, সীমাকে জিজ্ঞাসা করে। এরপর ভাবনা নিচে নেমে এসে সীমাকে নানা বাহানা করে সেই বন্ধ ঘরের চাবির খবর জানতে চাইল। কিন্তু সীমা বলল যে, বৌদিমণি, ওই ঘরের চাবি তো দাদাবাবুর কাছেই থাকে। ওই ঘরে দাদাবাবু কাউকে যেতে দেয় না। আচ্ছা, তুমি কি করবে ওই চাবি নিয়ে? আচ্ছা বৌদিমণি। সীমার কথা ভাবনা বেশ একটু ঘাবড়ে গেল, তাই সীমাকে বুঝতে না দিয়ে ভাবনা বলে উঠল, আরে সীমা, তেমন কিছু না। আসলে অনেকদিন ধরে দেখছিলাম যে ঘরটা বন্ধ হয়ে আছে, আমি ভাবলাম কি আছে, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, যখন তোমার কাছে চাবি নেই তখন দরকার নেই। আর হ্যাঁ, এই নিয়ে আরণ্যকে কিছু বলার দরকার নেই। এরপর ভাবনা উপরে চলে আসে। সেই দরজার কাছে এসে অনেক ভাবতে থাকে। ঠিক তখন ভাবনা বলে উঠল, টিভিতে যেমন করে দরজা খোলা হয় একবার আমি তেমন করে চেষ্টা করি, যদি হয় তাহলে খুব তো ভালোই হয়। এরপর ভাবনা নিজের মাথার ক্লিপ দিয়ে দরজার তালা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই হয় না। আর বেশ কয়েকবার চেষ্টা করার পরেও যখন দরজা খুলল না, তখন ভাবনা বেশ বিরক্ত হয়ে বলে উঠল, দূর, এইসব আবার হয় নাকি? এই সত্যিই লোকে বলে গল্পের গরু গাছে ওর চড়ে। দূর, এইসব আবার হয় নাকি? এই সত্যি লোকে বলে গল্পে গরু গাছে চড়ে, সেরকম হচ্ছে অবস্থা। আর আমিও কেমন। এই বলে ভাবনা সেখান থেকে চলে আসে নিজের ঘরে। তারপর নিজের ঘরে বসেই ছিল। এমন সময় ভাবনার চোখ গেল টেবিলের তাকের উপর। সেখানে একটা চাবির গোছা মতন কিছু দেখতে পেল। তাই আর দেরি না করে ভাবনা ঝটপট উঠে গিয়ে তাকের থেকে সেই চাবির গোছা হাতে নিয়েই ভাবল, এখানে কি সেই ঘরের চাবি আছে? থাকলেও থাকতে পারে। চল ভাবনা, কাজে লেগে পড়, নাহলে আরণ্যক চলে এসে যাবে। এই বলে ভাবনা দে দৌড় সেই ঘরের কাছে এসে একটা একটা চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। এদিকে দুপুর গড়িয়ে এসেছে, যখন তখন আরণ্যক চলে আসতে পারে। এই ভেবে তাড়াতাড়ি করেই ভাবনা দরজা খোলার চেষ্টা করতে একটা চাবি দিয়ে হঠাৎ করে দরজা খুলে গেল। ভাবনা মনে মনে ভগবানকে একবার ডেকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতর প্রবেশ করতেই ভাবনার চক্ষু চড়ক গাছ। এ কী দেখছে ভাবনা? এ তো সব ভাবনার ছবি, কিন্তু এগুলো এখানে এলো কি করে? তার মানে কি আরণ্যক অনেক আগে থেকে ভাবনার উপর নজর রাখছিল? কিন্তু কিভাবে? এসবই ভাবতে ভাবতে ভাবনা বলে উঠল, এই ছবিগুলো আরণ্যক কোথায় পেল? এগুলো তো আমার ফেসবুকে দেওয়া আছে। তবে কি আরণ্যক আমাকে ফেসবুক থেকে ফলো করছে? কিসব হচ্ছে কিছুই তো আমি বুঝতে পারছি না। ভাবনা হাঁ করে দেওয়ালে টাঙানো সব ছবি দেখতে থাকে। তারপর ঘরটার এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। তাকের উপর কিছু বই দেখতে পেল। সেখানে গিয়ে ভাবনা নেড়েচেড়ে দেখতে শুরু করলো। এমন সময় ভাবনার চোখ পড়ল একটা ডায়েরির উপর। সেটার পাতা উল্টে ভাবনা দেখতে পেল আরণ্যকের নিজের হাতে লেখা কিছু কথা। ভাবনা তাকে কিভাবে অপমান করেছে, আরণ্যক তাকে কতটুকু ভালোবাসে, সবটা সেখানে লেখা আছে। আর আজও যে আরণ্যক ভাবনাকে খুব ভালোবাসে সে কথাও লেখা আছে। শুধু সেদিনের অপমানটাকে আরণ্যক কিছুতেই ভুলতে পারে না। যতবার ভুলে ভাবনাকে নিজের করে নিতে গেছে, ততবার আরণ্যকের আবার সেই আগের কথা মনে পড়েছে। তাই ততবারই আরণ্যক ভাবনাকে কষ্ট দিয়েছে। ভাবনাকে কষ্ট দিলে আরণ্যকের নিজেরও খুব কষ্ট হতো, কিন্তু ছোটবেলার সেই অপমান তাকে কিছুতেই তার অতীতকে ভুলতে দেয় না। এইসব পড়ে ভাবনা মনে মনে বলে উঠল, নিজের ভুলের জন্য আজ আমার এমন অবস্থা, কিন্তু এবার আমাকেই সবটা ঠিক করতে হবে, সেটা যেমন করেই হোক। এরপর ভাবনা সেই ঘর থেকে বেরিয়ে আসে। তারপর আবার দরজা বন্ধ করে চাবিটা সেই আগের জায়গায় রেখে দেয়। তারপর চুপচাপ নিজের ঘরেই বসে থাকে। এরই কিছুক্ষণ পর আরণ্যক চলে আসে।
আরণ্যক এসে ভাবনাকে তার নিজের জায়গায় আবার সে চুপচাপ বসে থাকতে দেখে মনে মনে বলে ওঠে, ভাবনার অহংকার আজ তার পতনের জন্য দায়ী। অন্যদিকে ভাবনা ভাবে যে নিজের ভুলের জন্য যে তার এই অবস্থা সেটা সে বুঝতে পারে, কিন্তু এখন আর কিছুই করার নেই। তা সত্ত্বেও ভাবনা ভাবে কিছুই কি ঠিক করা সম্ভব না। নিজের সম্পর্ককে ঠিক করার চেষ্টা করে, কিন্তু কিভাবে? তাই অনেক ভেবে ভাবনা সিদ্ধান্ত নেয় যে যাই হোক এবার তাকে তাদের সম্পর্ককে ঠিক করতে হবে। তাই ভাবনা রোজ রোজ নতুন কিছু করে আরণ্যকের মন জয় করার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু আরণ্যক কিছুতেই ভাবনাকে মেনে নিতে পারে না। এমনই একদিন আরণ্যক নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল, ভাবনাও ঘরে ছিল। সেদিন আরণ্যক অফিসে যায়নি, কারণ আরণ্যকের শরীরটা ঠিক ছিল না, গায়ে একটু জ্বর জ্বর লাগছিল। এমন সময় একটা ইম্পর্ট্যান্ট কল আসতেই আরণ্যক ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে যায় ফোনে কথা বলার জন্য। আর তখনই ভাবনা ঘরে ঢুকে আরণ্যকের ল্যাপটপের দিকে নজর যায়। সেখানে ভাবনা দেখতে পায় আরণ্যকের ল্যাপটপের ওয়ালপেপারে তার ছবি। ল্যাপটপের কাছে এসে ভাবনা ল্যাপটপ ঘাঁটতে শুরু করে। ফটোস অপশানে গিয়ে ভাবনা নিজের অনেক ছবি দেখতে পায়, যেগুলো সেই ঘরেও ছিল। সেখান থেকে ভাবনা বোঝে যে তাকে তাদের সম্পর্ককে ঠিক করার জন্য কিছু তো করতেই হবে, আর বলে, এভাবে তো আর সারা জীবন চলতে পারি না। তাতে আরণ্যক যেমন আমাকে কষ্ট দিচ্ছে, আবার নিজেও তেমন কষ্ট পাচ্ছে। এতগুলো বছরও আরণ্যক আমাকে ভুলেনি, ভালোবেসে গেছে আমার অজান্তে, নিজের গোপনে। এবার আর না, অনেক হয়েছে। এবার এই মান অভিমান ভাঙতেই হবে। সেদিন রাতে আরণ্যকের খুব জ্বর আসে, কিন্তু মুখ ফুটে আরণ্যক নিজের অসুস্থতার কথা ভাবনাকে জানায় না। কিন্তু বেশ অনেকটা রাতের দিকে কারোর গোঙানির শব্দে ভাবনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ভাবনা বুঝতে পারে যে আরণ্যক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কি সেটাই বোঝার জন্য আস্তে আস্তে পা ফেলে ভাবনা আরণ্যকের বিছানার কাছে এসে আরণ্যকের কথা বোঝার চেষ্টা করে, কিন্তু কিছুই বুঝতে পারে না ভাবনা। তাই অনেকবার ডাকার চেষ্টা করে আরণ্যককে, কিন্তু আরণ্যক ভাবনার ডাকে সাড়া না দিলে ভাবনা আরণ্যকের গায়ে হাত দেয়। আর তাতেই ভাবনা বুঝতে পারে যে আরণ্যকের জ্বর এসেছে, গা একেবারে পুড়ে যাচ্ছে। কি করবে এবার? ভাবনার খুব ভয় হলো, তাই তাড়াতাড়ি করে নিচে নেমে এসে বাড়ির কাজের লোকদের ডাকতে থাকে। তখন ভাবনা চিৎকারে সীমা বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে বৌদিমণি, এভাবে চিৎকার করছো? কিছু কি লাগবে? ভাবনা তখন অনেকটা তুতলিয়ে বলে উঠল, তুমি কোনো ডাক্তারের নাম্বার জানো? ভাবনার কথায় বেশ অবাক হয়ে সীমা জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে বৌদিমণি? তোমার কি শরীর খারাপ? না সীমা, আমার না, তোমার দাদাবাবুর খুব জ্বর এসেছে, গা একেবারে পুড়ে যাচ্ছে। তোমার কাছে কোনো ডাক্তারের নাম্বার আছে? হ্যাঁ আছে, দাঁড়াও দিচ্ছি। এই বাড়ির একজন পুরনো ডাক্তার আছে। আগে প্রায় দিন দাদাবাবু না খেয়ে থাকার জন্য গ্যাস অম্বল হতো, তখন আমি ডাক্তারের নাম্বার নিয়ে রেখেছিলাম। দাঁড়াও তোমাকে দিচ্ছি। এরপর ভাবনার সীমার কাছে ডাক্তারের নাম্বার নিয়ে ডাক্তারকে ফোন করে তাড়াতাড়ি করে আসতে বলে। ডাক্তার এসে আরণ্যককে দেখে যায়। আরণ্যকের তখন কোনো জ্ঞান নেই। ডাক্তার বলে যায়, জ্বরের ওষুধ ইঞ্জেকশন আমি দিয়ে দিয়েছি, তবে জ্বরটা অনেকটাই আছে, একটু মাথায় জলপট্টি দিলে ভালো হয়। ডাক্তারের কথা মতো ভাবনা আরণ্যকের মাথায় জলপট্টি দিতে থাকে রাত জেগে। সীমা বেশ কয়েকবার এসে ভাবনাকে ঘুমোতে বলেছে। সে আরও বলেছে যে সে থাকছে, কিন্তু ভাবনা বলেছে যে সেই থাকবে। তাই আর সীমা জোর করেনি। বেশ সকালের দিকে আরণ্যকের জ্বরটা কমে এলে আরণ্যক চোখ খুলে তাকায়, আর চোখ খুলতেই নিজের চোখের সামনে ভাবনাকে বসে থাকতে দেখে বেশ অবাক হয়। তারপর নিজের মাথায় জলের পট্টি দেখে বুঝতে পারে যে কাল রাতে তাহলে জ্বরটা বেড়েছিল। তারপর মনে মনে বলে উঠল, তাহলে কি সারা রাত ভাবনা জেগে থেকে আমার মাথায় জলপট্টি দিয়েছে? মেয়েটা কি সত্যি সত্যি অনেক বদলে গেছে? তাহলে কি আমি তাকে কষ্ট দিয়ে ভুল করছি? ভাবনার দিকে তাকিয়ে আরণ্যক এইসব কথাগুলো ভাবতে থাকে। আর এমন সময় ভাবনার ঘুম ভেঙে গেলে সামনে আরণ্যককে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, আসলে কাল রাতে তোমার অনেক জ্বর এসেছিল তো, তাই আর কি। এই বলে ভাবনা উঠে চলে যেতে যাবে, এমন সময় আরণ্যক বলে উঠল, তার জন্য কি তুমি সারা রাত জেগে আমার সেবা করেছিলে? কথাটা শুনে ভাবনা বলে উঠল, রাগ তোমার 16 আনা আছে। নিজের যে এত জ্বর সে কথা একবারও বলতে পারলে না। না আমি দেখছি তুমি খুব জেদি। এতটা জেদ ভালো না, পারলে রাগটা কমানোর চেষ্টা করো, তাহলে দেখবে সব ঠিক থাকবে। এতক্ষণ ভাবনার কথাগুলো মন দিয়ে শুনে আরণ্যক বলে উঠল, আচ্ছা,
শুধু আমার রাগ, আমার জেদগুলোই চোখে পড়ল। আর আমার কথাটা বলতে গিয়েও আরণ্যক বলতে পারল না, চুপ করে গেল। যদিও ভাবনা আরণ্যকের না বলা কথাটা বুঝতে পেরেছে, কিন্তু তখন ভাবনা কিছু বলল না। আরণ্যককে চুপ করে বসে থাকতে দেখে ভাবনাও আর কোনো কথা না বলে বাইরে চলে গেল। এরপর ভাবনা একটা প্ল্যান করে, আরণ্যক সুস্থ হয়ে গেলে আবার অফিসে যাওয়া শুরু করবে। এমনই একদিন হঠাৎ করেই ভাবনা আরণ্যককে ফোন করে আর বলে, আরণ্যক, তুমি কোথায়? তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসো। আমি একটা ঘরে আটকে গেছি, হয়তো দরজা বন্ধ হয়ে গেছে, কিছুতেই খুলছে না। আমি ঘর থেকে বেরোতে পারছি না, তার উপর ঘরটা একেবারে অন্ধকার, জানালা দরজা সব বন্ধ, এতটুকু হাওয়া বাতাস বইছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি পারলে তাড়াতাড়ি এসো, আমি আর পারছি না। কথাগুলো বলেই ভাবনা ফোন কেটে দেয়। ওদিকে মিটিং চলাকালীন ভাবনার এমন খবর পেয়ে তখনই মিটিং বন্ধ করে গাড়ি নিয়ে সোজা ঘরে চলে আসে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেকবার সবাইকে ডেকেও কোনো লাভ হয়নি, কেউ দরজা খুলতে আসে না। তারপর বাধ্য হয়ে দরজা ভেঙে ভিতরে এসে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ যখন শব্দ দেয় না তখন আরণ্যকের খুব ভয় হয় আর বলে ওঠে, বাড়িতে এতগুলো কাজের লোক, একজনও নেই কেন? কি হলো? তারপরে এইসবই ভাবতে ভাবতে ভাবনাকে ডাকতে ডাকতে উপরে উঠে যায়। প্রথমে নিজের ঘরে গিয়ে দেখলো সেখানে ভাবনা নেই। তারপর সারা ঘর ভাবনা ভাবনা বলে চিৎকার করতে থাকে। এমন সময় সে বন্ধ ঘরটার কাছে এসে ভাবনার গলার আওয়াজ শুনতে পায়। দরজা ভিতর থেকে বন্ধ, দরজা খোলা যাচ্ছে না। বিপদের সময় মাথা থেকে আরণ্যকের বুদ্ধি চলে গেছে, তাই সেই সময় শরীরের সমস্ত জোর দিয়ে দরজায় ধাক্কা দিতে দরজা খুলে যায়। গোটা ঘর অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না। আর আরণ্যক তখন বলে উঠল, ভাবনা, ভাবনা তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? তখন আর ভাবনার গলার স্বর শুনতে না পেয়ে নিজের পকেট থেকে ফোনটা বের করে টর্চটা জ্বালাতে যাবে, এমন সময় ঘরের আলো জ্বলে উঠল। আর আরণ্যক দেখতে পেল তার সামনে ভাবনা দাঁড়িয়ে আছে, বেশ হাসি মুখে। ভাবনাকে স্বাভাবিক দেখে আরণ্যক ছুটে এসে ভাবনাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, ভাবনা তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তোমার? এতটা আবেগী কণ্ঠ শুনে ভাবনা ধীর গলায় বলে উঠল, আমার কিচ্ছু হয়নি আরণ্যক, তবে তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? তোমার হৃৎপিণ্ডটা এখনো খুব জোরে জোরে শব্দ করছে। খুব ভয় পেয়ে গিয়েছিলে বুঝি? আমাকে যখন এতটা ভালোবাসো, তাহলে আমাকে এত কষ্ট কেন দাও? ভাবনার কথা শুনে আরণ্যক এবার বুঝতে পারল যে ভাবনাকে হারানোর ভয়ে নিজের আবেগকে সে ধরে রাখতে পারেনি। তাই এক ঝটকায় নিজেকে ভাবনার বাহুডোর থেকে আলাদা করে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তারপর নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, কি শুরু করেছো তুমি? তুমি তুমি এইসব করে কি বোঝাতে চাও? আমি তো কিছুই বোঝাতে চাই না, যা বোঝানোর তো এই ঘরটা বোঝাচ্ছে। তারপর আরণ্যক ঘরের চারিদিকে তাকিয়ে দেখল। এই ঘরেই যে ভাবনার সব ছবিগুলো ছিল সে কথা আরণ্যক ভুলেই গিয়েছিল। ঘরের চারিদিকে তাকিয়ে দেখল ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। তখন ভাবনা আরণ্যকের কাছে এসে বলল, তুমি ধরা পড়ে গেছো আরণ্যক। তুমি যে আজও আমাকে খুব ভালোবাসো, এই ছবিগুলো তারই প্রমাণ। তুমি কেন এমন করছো আরণ্যক? এতে তো তুমি আমাকেও কষ্ট দিচ্ছ আর নিজেও কষ্ট পাচ্ছ। বলো, একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। ভাবনা চিৎকার করে করে বলতে থাকে, আর তখনই আরণ্যকও চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি আজও তোমাকে ভালোবাসি। কিন্তু যখনই আমি সব কিছু ভুলে তোমাকে কাছে টেনে নিতে যাই, তখনই অতীতে করা তোমার সকল অপমান আমার চোখের সামনে ভেসে ওঠে, আর আমি কিছুতেই তোমার কাছে যেতে পারি না। আরণ্যক, আমাকে কি ক্ষমা করা যায় না? এরপর ভাবনা হাঁটু গেড়ে মাটিতে বসে দোকানে হাত দিয়ে বলে উঠল, আরণ্যক, আমাকে কি আমার করা কাজের জন্য ক্ষমা করা যায় না? সব ভুলে তুমি আমাকে আপন করে নিতে পারবে না? আমি জানি যে আমি ভুল করেছিলাম। তুমি জানো যে ছোটবেলাতেই আমি আমার মাকে হারিয়েছিলাম। তারপর আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমি এটাই জানতাম যে টাকা থাকলেই সব পাওয়া যায়। আমি বুঝতাম যে টাকা না থাকলে ভালোবাসা থাকে না। কিন্তু যখন বুঝতে শিখলাম যে জীবনে টাকা সব কিছু না, তখন তুমি আমার থেকে দূরে সরে গেলে। আমাকে ক্ষমা করে দাও আরণ্যক, আমি আর পারছি না। এই বলে ভাবনা খুব কাঁদতে থাকে। আরণ্যক ভাবনার চোখের জল দেখতে না পেরে ভাবনার কাছে গিয়ে ভাবনাকে তুলে দাঁড় করিয়ে পরম যত্নে ভাবনার চোখের জল মুছিয়ে নিজের শক্তপোক্ত বাহু ডোরে ভাবনাকে আবদ্ধ করল। আর তখনই ভাবনা বলে উঠল,
শুভ জন্মদিন আরণ্যক। কথাটা শুনে আরণ্যক বলে উঠল, তোমার মনে ছিল? অবশ্যই মনে ছিল। এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে অল্প হেসে দুজনেই দুজনকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আরণ্যক কেক কাটল। সেদিনই তারা দুজনেই অতীতের সব মান অভিমান ভুলে নিজেদের জীবন শুরু করে। ভাবতে পারছেন, নিজের ক্রাশকে সারা জীবনের জন্য নিজের করে পেতে এত কিছু করলো আমাদের গল্পের হিরো। আচ্ছা, আপনাদেরও কি কোনো ক্রাশ আছে নাকি? থেকে থাকলে অবশ্যই ক্রাশকে নিয়ে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যেন। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করুন এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।